পাত্র হিসেবে ভার্সিটির সিনিয়র ভাই রাত শাহমাতকে দেখে চক্ষু বিস্ফোরিত হয় নজরাতের। মিনিট খানেক হয়েছে পাত্রপক্ষ এসেছে নজরাতকে দেখতে। এদিকে হালকা সাজগোজ করে বসেছিল নজরাত। পাত্রপক্ষ আসার পর নজরাতের বান্ধবী হুমায়শা লুকিয়ে দেখতে যায় পাত্র দেখতে কেমন। দেখে এসে হুমায়শা জানায় পাত্র আর কেউ নয়, তাদের ভার্সিটির বড় ভাই রাত শাহমাত। হুমায়শার কথা বিশ্বাস হয় না নজরাতের, তাই নিজ চোখে দেখতে পর্দার আড়ালে থেকে উকি দেয়, যা দেখে চক্ষু চড়ক গাছ। দ্রুত দরজা বন্ধ করে হুমায়শাকে গিয়ে বলে, দোস্ত, আমার এখন কি হবে? আজকে তো আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। হুমায়শা হাসতে হাসতে বলল, তোর বদলে না হয় আমিই পাত্রী হিসেবে যাই, কি বলিস? হুমায়শার কথায় সায় দিয়ে নজরাত বলল, দারুণ আইডিয়া, চল তোকে রেডি করে দিই। এই, একদম না। ওটা তো আমি এমনিতেই মজা করে বলেছি, তুই সিরিয়াস নিয়ে নিবি কে জানে। শোন, ভয় পাস না, কিচ্ছু হবে না। কিন্তু নজরাত কিছুতেই যাবে না ওই দাম্ভিক অহংকারী মানুষটার সামনে। সবচেয়ে বড় কথা, নজরাত রাত শাহমাতের সামনে গেলেই তাকে চিনে ফেলবে। কারণ গতকাল ভার্সিটিতে রাত শাহমাতের সাথে কথা বলতে গিয়েছিল নজরাত, কিন্তু রাত শাহমাত তাকে পাত্তা দেয়নি। এরপর থেকে বান্ধবীদের সাথে লজ্জায় মুখ দেখাতে পারেনি নজরাত। নজরাতকে তার বান্ধবীরা মিলে ডেয়ার দিয়েছিল তাদের ভার্সিটির বড় ভাই রাত শাহমাতের সাথে আলাপ করে বন্ধুত্ব করার। ভার্সিটির টিচার থেকে শুরু করে স্টুডেন্টদের কাছে খুবই পরিচিত একটা মুখ রাত শাহমাত। রাজনীতিতে তার জুড়ি নেই, তাছাড়া খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রাত শাহমাত। স্কুলে থাকাকালীন প্রেমে ব্যর্থ হয়ে প্রতিজ্ঞা করেছে জীবনে আর কোনোদিন প্রেম নামক সম্পর্কে জড়াবে না, একেবারে বিয়ে করবে। তাই ভার্সিটির কোনো মেয়েদের পাত্তা দেয় না রাত শাহমাত। এমনকি মেয়েদের সাথে কথা বলতেও ঘৃণাবোধ কাজ করে নিজের মধ্যে। কিন্তু নজরাত রাত শাহমাতের সম্পর্কে জানতো না, তাই তো বান্ধবীদের পাল্লায় পড়ে রাত শাহমাতের সাথে বন্ধুত্ব করতে যায়। নজরাতের বান্ধবীরা জানতো রাত শাহমাত কোনো মেয়েদের সাথে বন্ধুত্ব করে না, তাই ইচ্ছে করেই এই ডেয়ার দেয়। যদিও হুমায়শা সাবধান করেছিল নজরাতকে, কিন্তু নজরাত শুনে নেয়। জেদ ধরে বন্ধুত্ব করে দেখিয়ে দিতে চেয়েছিল তার বান্ধবীদের। লম্বা দম নিয়ে এগিয়ে যায় রাত শাহমাত এর কাছে, গিয়ে বলে, হাই ভাইয়া। নজরাত আচমকা এসে কথা বলায় ভ্রুকুচকে তাকায় রাত শাহমাত। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, কি চাই? বন্ধুত্ব, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই ভাইয়া। রাত শাহমাত তখন মুচকি হাসি দিয়ে বলল। সরি। তারপর রোদ চশমা চোখে দিয়ে এক প্রকার ভাব দেখিয়ে বন্ধুদের নিয়ে ওই স্থান ত্যাগ করে। আশেপাশে যতজন দেখেছে সবাই হাসতে হাসতে গড়াগড়ি গিয়েছে। শেষে ভরা ক্যাম্পাসে অপমানিত হয়ে ফিরে আসে নজরাত। এরপর থেকে যখনই রাত শাহমাতের কথা মনে পড়ে তখনই গাল মন্দ করতে ভুলে না নজরাত। যাই হোক, এখন রাত শাহমাতের সামনে থেকে পালাবে কিভাবে তার উপায় খুঁজতে ব্যস্ত দুই বান্ধবী। তখনই নজরাতের নানুমণি এসে বলল, নজরাত, পোলা তো চান্দের নাহান সুন্দর, আমা তো তোরে নিয়া হিংসা হইতাছে। নজরাত আছে নজরাতের জ্বালায়। এর মধ্যে তিনি এসে রাত শাহমাতের গুণগান গাইতে শুরু করে দিয়েছেন। তাই নজরাত কিঞ্চিত রেগে বলল, বুড়ি, তোমার যেহেতু এত পছন্দ হয়েছে, তুমি ওই দাম্ভিক অহংকারী ছেলেকে বিয়ে করে নাও। নজরাতের নানু সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই কেমনে জানলি ওই ছেলের দাম্ভিক অহংকার আছে? সুন্দর ছেলেরা ওইরকমই হয়, তাই আমি ঠিক করেছি কালো আর বেটে দেখে বিয়ে করব। তাহলে আমাকে রাজরানীর মতো করে রাখবে। আর যাই হোক বুড়ি, তুমি এখান থেকে এখন যাও, আমি রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ না? হ যা, তুই ভালো কইরা সাজায়। নানু চলে যাওয়ার পর হুমায়শা বলল, দোস্ত, একটা আইডিয়া পেয়েছি, বলবো? নজরাত দরজা বন্ধ করে এসে বলল, তাড়াতাড়ি বল। চল, তোকে ভারী মেকআপ করে দিই, তাহলে ওই ব্যাটা তোকে আর চিনতেই পারবে না। তারপর হুমায়শা খুব ভারী মেকআপ করে দিল নজরাতের, যার দরুন আপন মানুষ ছাড়া একবার দুবার যারা নজরাতকে দেখেছে তারা চিনতেই পারবে না। এর মধ্যে অনেকবার তাদেরকে ডাকাডাকি করে গেছে নজরাতের মা তরিকা বেগম। তারপর যখন নজরাতকে পাত্রপক্ষের সামনে নিয়ে যেতে পাশের বাসার ঘটক কলি আন্টি রুমে আসেন, তখন নজরাতকে দেখে বললেন, এ কি, এত সাজ দিয়েছ কেন? এ কথা বলতেই হুমায়শা নজরাত ভয় পেয়ে যায়। এই মহিলা যদি এখন বলে যাও, এমন সাজ চলবে না, মুখ ধুয়ে হালকা সেজে এসো, তখন কি হবে? তাই হুমায়শা ঝটপট বলে ওঠে, আন্টি, এই সাজ এখন ট্রেন্ডে আছে, তাই এটাই ভালো হবে।
মিসেস কলিয়ার খাটলেন না, বললেন, ঠিক আছে, তোমরা আজকালকার পোলাপান তোমরাই ভালো বোঝো সাজগোজের। আমরা অত শত বুঝি না। তারা বারবার বলছিল এখনো মেয়ে নিয়ে যাচ্ছি না কেন। এখন চলো চলো, অনেক সময় হয়ে গেছে। দুই বান্ধবী হাঁফ ছেড়ে বাঁচল যেন। তবুও মনের মধ্যে একটা ভয় রয়েই গেছে। পাত্রপক্ষের সামনে গিয়ে সালাম দেয় নজরাত। রাত শাহমাতের মা আমিনা বেগম সালামের জবাব দিয়ে বললেন, বসো। নজরাত বসার পর রাত শাহমাতের বোন জিজ্ঞাসা করল। নাম কি তোমার? নজরাত জবাব দেয়। রূপকথা। আগে পরে কিচ্ছু নেই? নজরাতের বুক ধরফর করতে লাগলো ভয়ে। কাঁপা কাঁপা গলায় বলল, রূপকথা ইসলাম। মাশাআল্লাহ, সুন্দর নাম তোমার। পাত্রী দেখতে রাত শাহমাত, তার মা, খালা আর বড় বোন এসেছেন। রাত শাহমাতের খালা বোনদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, অনেকটা সেকেলের মানুষদের মতো। তাই নজরাতকে বললেন, তোমার ঠিকানাটা লিখে দেখাও তো মা। নজরাতের ছোট ভাই রাফি তখন দৌড়ে গিয়ে খাতা কলম নিয়ে এসে বোনকে দেয়। রাফির কাণ্ড দেখে রাত শাহমাত হাসে। রাফিকে নিজের পাশে বসিয়ে নাম আর কোন ক্লাসে পড়াশোনা করে এসব জিজ্ঞাসা করে। এদিকে নজরাত ঠিকানা লিখতে গিয়ে কলম ভেঙে যাওয়ার অবস্থা। মনে হচ্ছে এই প্রথম সে লিখতে বসেছে। হাত কাঁপছে তার। এমনিতে নজরাতের হাতের লেখা ভীষণ সুন্দর, কিন্তু ভয়ে এখন খুব বিচ্ছিরি হয়ে যাচ্ছে। তবুও কোনো রকমে লিখে দেয়। রাত শাহমাতের খালামণি খাতাটা নিয়ে পড়ে। তারপর বাবার কথা জিজ্ঞাসা করলে নজরাতের চোখ ছলছল হয়ে ওঠে। নজরাতের এসএসসি পরীক্ষা চলাকালীন তার বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়। তারপরও বাঁচানো যায়নি নজরাতের বাবাকে। বাবার মৃত্যুর দুদিন পরেই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে তাকে। নজরাতকে কেউ বাবার কথা বললে কান্না করে দেয়। তাই মিসেস কলি বললেন, ওর বাবা বেঁচে নেই, প্রায় 3 বছর আগে মারা গেছেন। এই কথা শুনে সবাই দুঃখিত হলেন। নজরাতকে সান্ত্বনা দিলেন রাত শাহমাতের খালামণি। তারপর তরিকা বেগমের সাথে আরও কিছু গল্প করে বিদায় নিয়ে চলে গেলেন তারা। সন্ধ্যার সময় মিসেস কলি এসে হাই হুতাশ করতে করতে বললেন, ভাবি, আমি আগেই আপনার মেয়েকে বলেছিলাম এমন সাজ দিতে না। এখন পাত্র বাসায় গিয়ে বলছে মেয়ে নাকি মেকআপ সুন্দরী। পাত্র ন্যাচারাল সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়। আমিও এই পাত্র হাতছাড়া করব না, দরকার হলে আবারও নিয়ে আসবো। পরের দিন নজরাত ভার্সিটির ক্যাম্পাস পেরিয়ে তার ক্লাসের ভবনে যাওয়ার সময় পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর বলল, এই মেয়ে, দাঁড়াও। মুহূর্তেই নজরাতের পা থেমে গেল। ভয়ে বুক ধরফর করতে শুরু হলো তার। লোকটার সম্মুখীন হয়ে মিয়ানো গলায় বলল, জি ভাইয়া, কিছু বলবেন? মনে মনে ভীষণ ভয় পাচ্ছে নজরাত। তাকে আবার চিনে ফেলল না তো রাত শাহমাত? কিন্তু নজরাতকে অবাক করে দিয়ে রাত শাহমাত বলল, এই মেয়ে, তোমার নামটা যেন কি? নজরাত শান্ত চোখে রাতের দিকে চেয়ে বলল, নজরাত। আগে পরে কিছু নেই? নজরাত মাথা দুই দিকে নাড়িয়ে বোঝায় নেই। তারপর রাত বলল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। নজরাত অনুমতি পেয়ে দ্রুত পা চালিয়ে নিজের ক্লাসে চলে গেল। নজরাতের আসল নাম রূপকথা ইসলাম আর ডাকনাম নজরাত। বেচারির দুইটা নাম হওয়ায় এই যাত্রায় বেঁচে গেল। নজরাত চলে যাওয়ার পর রাতের বন্ধু রিয়াদ খোঁচা দিয়ে বলল, কিরে দোস্ত, ব্যাপার কি? রাত ক্যান্টিনে যেতে যেতে বলল। কোনো ব্যাপার না। ক্যান্টিনে এসে রাত ক্যান্টিনের মামাকে দুটো করে সিঙ্গারা আর দুটো সমোসা দিতে বলল দুজনকে। তারপর মায়ের ফোন আসলে রিসিভ করে। ওপাশ থেকে মায়ের কথায় কিছুটা রেগে যায় রাত। শেষে বলে, তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি এসবের মধ্যে নেই। এই বলে কল কেটে দেয়। এর মধ্যে তাদের নাস্তা চলে আসে। নাস্তা খেতে খেতে রিয়াদ বলল, তুই তো আন্টির সাথে কখনো এইভাবে কথা বলিস না, তাহলে আজকে কি হলো তোর? গতকাল যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম, সেই মেয়েটা অনেকটা নুসরাত মেয়েটার মতো মনে হলো। তবে নুসরাত মেয়েটার ন্যাচারাল, দেখলেই বোঝা যায় আর্টিফিশিয়াল কিছু ইউজ করে না। তবুও কেন জানি দুটো মেয়ের মধ্যে অনেকটা মিল দেখতে পেলাম আমি। আম্মা ওই গতকালের মেয়েটাকে নিয়ে পড়ে আছে, সেজন্যই রাগ উঠে গেল। বাই এনি চান্স তুই কি নাজরাত মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস? রাত রেগে যেতে নিলে রিয়াদ হেসে বলল, আরে দোস্ত, মজা করেছি, এত রেগে যাচ্ছিস কেন? গতকাল তরিকা বেগম অফিস থেকে ফেরার পথে জাম কিনে নিয়ে এসেছেন। দুপুরে রোদের বেলা টক জাতীয় ভর্তা খেতে অমৃতের মতো লাগে। তাই নজরাত জাম ভর্তা বানিয়ে রাফিকে ডাকে।
আজ নজরাতের ভার্সিটি আর রাফির স্কুল বন্ধ, তাই বাসায় আছে তারা। ড্রয়িং রুমের মেঝেতে বসে ভাই বোন মিলে আয়েশ করে খাচ্ছে। তখন বাসার কলিং বেল বেজে ওঠে। নজরাত রাফিকে বলল, ভাইয়া দরজাটা খুলে দিয়ে আয় তো। আমি চলে গেলে তুই আমাকে রেখে সবটা খেয়ে ফেলবি, তাই আমি যেতে পারবো না, তুই যা। রাফি খেতে খেতে বলল। রাফির কথায় তার মাথায় হালকা থাপ্পড় মেরে উঠে দাঁড়ায় নজরাত। এদিকে নজরাতের নানু রুম থেকে চেঁচিয়ে বললেন, সেই কখন থেকে বেল বাজতেছে, তোরা কানে শুনিস না? নজরাত দুষ্টুমি করে বলল। এই বুড়ি চেঁচিও না, আমি যাইতেছি। তারপর গায়ের ওড়নাটা মাথায় শরীরে ঠিকমতো দিয়ে দরজা খুলে নজরাত। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দেখে মুখের কথা হারিয়ে ফেলল। বহুক্ষণ বিবশ হয়ে দাঁড়িয়ে রইল। মিসেস কলি তখন বললেন, কি রে, মেহমানদার এভাবে দাঁড় করিয়ে রাখবি? এতক্ষণে জ্ঞান ফিরে নজরাতের। বালিকার মতো সরল অকপট গলায় সালাম দিয়ে বলল, জি ভেতরে আসুন। মেহমানদের বসিয়ে ভেতরে নানুর কাছে চলে যায় নজরাত। মনে মনে হাসি পায় তার। ওই দিন ভারী মেকআপ দেখিয়ে বিদায় করেছিল তাদের, আর আজকে ফকিন্নি বেশ দেখে এমনিতেই বিদায় হবে তারা। খুবই সাধারণ একটি থ্রি পিস পরে আছে নজরাত, তাও এক সেট হলে মানা যেত। তিনটা তিন সেটের থেকে নেওয়া, যেমন একটা ড্রেসের জামা অন্যটার ওড়না এরকমভাবে পরে আছে নজরাত। মাথার এলোমেলো চুলগুলো পেঁচিয়ে কাটা বেন দিয়ে লাগিয়ে রাখা। রাফি দৌড়ে গিয়ে কিচেনে বসে বসে আরাম করে খাচ্ছে জাম ভর্তা। মেহমান আসায় সে মহা খুশি, কারণ একা একা সবটা খেতে পারছে। তরিকা বেগম অফিসে আছেন। নজরাতের নানু এসে সবার সাথে কুশল বিনিময় করেন। নজরাত সবার জন্য ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত তৈরি করে নিয়ে আসে। এই গরমের মধ্যে লেবুর শরবত যেন মরুভূমিতে একটু পানির দেখা। তারপর দ্রুত সবার জন্য নুডলস রান্না করে নিয়ে আসে। রাদের মা লিপি বেগম বললেন, আমরা এসে তোমাকে ঝামেলায় ফেলে দিলাম মা, মনে কষ্ট নিও না। নজরাত সশব্যস্তে জবাব দেয়, ছি ছি আন্টি, এসব কি বলছেন? আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। খাদ্য খাওয়ানো নবী রাসূলগণের প্রিয় একটি কাজ ছিল। তাদের ঘরে খাবার না থাকলে তারা না খেয়ে সবটুকু দিয়ে অতিথি আপ্যায়ন করতেন। বাড়িতে মেহমান আসলে তারা অত্যন্ত খুশি হতেন। অথচ বর্তমানে আমরা বাড়িতে মেহমান আসলে বিরক্ত হই, আপ্যায়নে গাফিলতি করি। কিন্তু আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের কাজ মানুষকে খাদ্য খাওয়ানো। সন্তুষ্টি চিত্তে মানুষকে খাওয়ানোর মাধ্যমে সহজে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। তাই আপনারা আসাতে আমার বরং উপকারী হয়েছে, আলহামদুলিল্লাহ। নজরাতের কথায় লিপি বেগম এবং তার বোন রানু বেগম অনেক খুশি হলেন। সেদিন নজরাতকে পছন্দ না হলেও আজকে খুবই পছন্দ হলো। মিসেস কুলি তাদের অনেক রিকোয়েস্ট করে আজকে নিয়ে এসেছেন। নজরাতের মা তরিকা বেগম আজকে বাসায় থাকবেন না, তিনি জানতেন। এদিকে রাদের জন্য অন্য জায়গায় পাত্রী দেখতে যাবেন বলেছিলেন লিপি বেগম। যদি সেখানে পাত্রী পছন্দ হয়ে যায় সে ভয়ে তরিকা বেগম বাসায় না থাকা সত্ত্বেও আজকে তাদের নিয়ে এসেছেন মিসেস কুলি। লিপি বেগম রাতকে তাদের সাথে আসতে বলেছিলেন, কিন্তু রাত আসবে না বলে দেয় এবং রাদের বোন ও ভাইয়ের সাথে মিলে আসবে না বলেছে। তাই লিপি বেগম আর তার বোন এসেছেন আজ। নজরাতের বাবা মারা যাওয়ার পর থেকে তরিকা বেগম একটা কোম্পানিতে চাকরি করে সংসার চালাচ্ছেন, তাই তিনি দিনের বেশিরভাগ সময় বাহিরে থাকেন। এদিকে নজরাতের ভার্সিটি বন্ধ থাকলে ঘরের সমস্ত কাজ করে রাখে, মায়ের কষ্ট যেন লাঘব হয় সেজন্য। তবে তরিকা বেগম ভোরবেলা উঠে রান্না করে দিয়ে যান। আজকে আর তেমন কিছু জিজ্ঞাসা করলেন না তারা নজরাতকে। নজরাতের রান্না করা নুডলস খেয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর মিসেস কলি আসলেন। তিনি খুবই উৎফুল্ল হয়ে বললেন, খালাম্মা, আমি বলেছিলাম না মেয়ে তাদের পছন্দ হবেই হবে। নজরাতের নানু বললেন, আজকে কি হইল তারা? মেয়ে তাদের পছন্দ হয়েছে, এখন বাসায় সবার সাথে বসে কথা বলে জানাবে বলেছেন। নজরাতের নানু আলহামদুলিল্লাহ বলে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এদিকে পর্দার আড়ালে থেকে সবটাই শুনল নজরাত। শুনে কি প্রতিক্রিয়া করবে বুঝতে পারছে না সে। ভার্সিটিতে এক প্রকার লুকিয়ে ঢুকে নজরাত। কিছুতেই রাদের সামনে পড়া যাবে না, এই তার পণ। মা বলেছে এই রাত বেটার সাথেই তার বিয়ে দিবে। এদিকে ওদিকে তাকিয়ে হাঁটতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে যেতে যেতে বেঁচে যায় সে। সামনে রাত বিচক্ষণ চোখে চেয়ে থেকে বলল, কোথায় চুরি করতে যাচ্ছ? নজরাত সামান্য কম্পিত কণ্ঠস্বরে বলল,
আজব, ভার্সিটিতে কেউ চুরি করতে আসে নাকি কেউ? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। আমাকে যেতে দিন। রাত পথ থেকে সরে দাঁড়ালে নজরাত এক প্রকার দূরে চলে যায়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। নজরাতের অবস্থাও হয়েছে সেরকম। গতকাল তরিকা বেগম অফিস থেকে বাসায় ফিরে মায়ের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে বলেন, ছেলে ভালো হলে এখানেই মেয়ে বিয়ে দিবেন। মেয়েকে নিয়ে বড্ড দুশ্চিন্তা তার। নজরাতের বাবা নেই, তরিকা বেগমের যদি কিছু হয়ে যায় তবে ছেলে মেয়ে দুটো রাস্তায় থাকতে হবে। তাই তিনি ভয় পান, ভালোই ভালো মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চান। লিপি বেগম বাসায় ফিরে বললেন, এই মেয়েকেই আমি এই বাড়ির বউ করে আনতে চাই। বসার ঘরে সবাই বসেছিল। মায়ের কথা শুনে রাত বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু ভেবাচাকা খেয়ে বলল, আম্মা, আমি ওই মেকআপ সুন্দরী মেয়েকে বিয়ে করব না। তাছাড়া ঠিকানা লিখতে গিয়ে কলম ভেঙে ফেলার অবস্থা ওই মেয়ের। নিশ্চয়ই প্রতি ক্লাসে ফেল করতে করতে অনার্সে ভর্তি হয়েছে। ফারুক সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বললেন, শান্ত হয়ে বসো, এতে উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আমি কথা বলছি তোমার মায়ের সাথে। বাবাকে খুব সমীহ করে চলে রাত শাহমাদ, তাই শান্ত হয়ে বসে। ফারুক সাহেব স্ত্রীকে বললেন, তোমার ছেলের যেখানে পাত্রী পছন্দ নয় সেখানে তোমার আগামাটা ঠিক হবে বলে আমি মনে করি না, কারণ বিষয়টা ওদের সারা জীবনের একসাথে থাকবে। স্বামীর কথায় লিপি বেগম একটু দমে গেলেন। দমে যাওয়া গলায় বললেন, কিন্তু তোমার ছেলে যা বলছে তার কোনো ভিত্তি নেই। মেয়েটা যথেষ্ট সুন্দরী এবং ব্যবহার অতুলনীয়। তোমার বিশ্বাস না হলে আপাকে জিজ্ঞেস করে দেখো। এখনকার মেয়েরা সুন্দর হলেও মেকআপ করতে পছন্দ করে, তাই মেয়েটা একটু মেকআপ করে। এটা বড় রকমের সমস্যা ধরে নেওয়ার কোনো মানে হয় না। আর যদি মেকআপ এতই সমস্যা, তাহলে আমি বলে দেব যেন মেকআপ না করে। স্ত্রীর যুক্তিতে ফারুক সাহেব ভাবালু গলায় বললেন, তুমি তো বেশ ইসলামের রীতিনীতি মেনে চলো, তাহলে একটা ধার্মিক মেয়েকে কেন দেখছো না ছেলের জন্য? তোমাদের কথা মতো বোঝাই যাচ্ছে মেয়েটা ততটা ধার্মিক বা পদ্মাশীল নয়। মেয়েটা পর্দাশীল না হলেও ইসলামের জ্ঞান রাখে। আমি ওকে নিজ হাতে শিখিয়ে নেব ইনশাআল্লাহ। বাবা মায়ের কথার মাঝে রাত বলে উঠল, পড়াশোনাটাও কি শিখিয়ে দিবে আম্মা? পড়াশোনা না জানলে মেয়েটা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ বা বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতো না। তোমার মতো বাহ্যিক দিক বিবেচনা করে আমি কোনো কাজ করি না। মেয়েটা সেদিন সম্পূর্ণ অপরিচিত মানুষদের সামনে লিখতে গিয়ে ঘাবড়ে যায়, তাই বলে তাকে মূর্খ ভেবো না। গতকাল ওদের বাসায় গিয়েছিলাম, ওর মা ছিল না, অথচ কি সুন্দর করে মেয়েটা আমাদের আপ্যায়ন করলো। এরকম নম্র ভদ্র মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য। তোমার জন্য বিয়েটা করে নিব, কিন্তু এতে ভালো থাকবো কিনা জানি না। এই বলে প্রস্থান করে রাত। সাথে রাদের বড় বোন জান্নাতও মায়ের উপর ভীষণ বিরক্ত। যেখানে ভাইয়ের মেয়েকে পছন্দ নয় সেখানে মা কেন এত বাড়াবাড়ি করছে সে বুঝতে পারছে না। তাই মাকে বলল, এখনো সময় আছে। আমার ভুল সিদ্ধান্ত নিও না। বিয়েটা একবার হয়ে গেলে তখন কিছু করা যাবে না। বিয়ের সাথে দুটো পরিবার জড়িত, এটা মনে রেখো। জান্নাত চলে যাওয়ার পর ফারুক সাহেব নির্বিকার মুখে বললেন, আমার ইচ্ছে ছিল বোনের এতিম মেয়েটাকে বউ করে আনবো, তোমার কারণেই পারছি না। লিপি বেগম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন, তোমার ভাগ্নি কেমন ধারা মেয়ে সে কথা বলে আমি গুনাহ করতে চাইছি না, তাই আমার সিদ্ধান্ত থেকে আমি এক চুলও সরছি না, এটা মনে রেখো। ফারুক সাহেব দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। যাওয়ার সময় বলে গেলেন, সে আমি খুব ভালো জানি। সবাই চলে যাওয়ার পর লিপি বেগম নীরবে বসে রইলেন। নজরাতের কথা ভাবতে লাগলেন। মেয়েটাকে তার কোনো দিক দিয়ে খারাপ বলে মনে হলো না, তবুও পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়েতে আগাতে একটু দ্বিধা কাজ করছে। ভার্সিটির দোতলার রেলিং ধরে ঝুঁকে দাঁড়িয়ে আছে রাত। পাশে তাসনুভা এসে দাঁড়ায়। রাত টের পেয়েও কিছু বলে না, তার মন বিষণ্ণতায় ঘিরে আছে। তাসনুভা রাতের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে বলল, ওদের মধ্যে রিলেশন চলছে, চেয়ে থেকেও লাভ নেই। রাত তাসনুভার দিকে তাকিয়ে বলল, কাদের কথা বলছিস? মুখ চোখে বিহবল ভাব তার। তাসনুভা ইশারা করে বলল, ওই যে মেয়েটার দিকে তাকিয়ে আছিস তার কথা বলছি, সামনে যে ছেলেটা ওর সাথে রিলেশনে আছে। তাসনুভার কথায় রাত ক্যাম্পাসের বটগাছটার দিকে নজর দিল। ওখানে নজরাত মেয়েটা একটা ছেলের সাথে কথা বলছে। ওদের কথাই বলল তাসনুভা, অথচ রাত তাদের এতক্ষণ খেয়ালই করেনি। রাতের সহপাঠী তাসনুভা একদিন প্রেমের প্রস্তাব দিয়েছিল রাতকে।
রাত সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর থেকে নজরে রাখে রাত কোনো মেয়ের সাথে রিলেশনে যায় কিনা দেখার জন্য, এবং কি তাদের মাঝে ফাটল ধরানোর সিদ্ধান্ত নিয়ে রাখে। সে চায় না ভার্সিটির কোনো মেয়ে রাতকে নিজের করে পাক। তো কয়েকবার দেখলো রাত নজরাত মেয়েটার সাথে কথা বলতে, অথচ রাত অন্য কোনো মেয়েদের সাথে কথা বলে না। তাই সন্দেহ করে রাত নজরাতকে পছন্দ করে, আর তাই রাতের কাছে নজরাতকে খারাপ সাজাতে বলল। নজরাত যেই ছেলেটার সাথে কথা বলছে সেই ছেলেটি নজরাতের বয়ফ্রেন্ড। একই তো মুড অফ, তার উপর তাসনোবার এসব বাজে বাজে কথা। মেজাজটা চওড়া হয়ে উঠল রাদের। তাই মুখটা একটু গম্ভীর করে বলল, ওই মেয়ের ব্যাপারে জানতে চেয়েছি আমি। এমনিতেই বললাম আর কি। তারপর চোরা চোখে রাদের দিকে তাকায়। রাত বিরক্ত হয়ে আর কিছু না বলে চলে যায় এখান থেকে। তাসনুবা রাদের কোনো ভাবান্তর বুঝতে পারল না। তার যাওয়ার পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ফারুক সাহেবের 2 ছেলে এবং 2 মেয়ে। প্রায় 1 বছর হতে চলল বড় ছেলে পরিবারকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে। তাই লিপি বেগম বড় ছেলের জন্য এবারই দরজা বন্ধ করে দিয়েছেন। আর বড় মেয়ের বিয়ে হয়েছে, সাথে একটা প্রাইভেট কলেজে শিক্ষকতা করছে। তারপর রাত শাহমাদকে তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চান না। লিপি বেগম তাই পড়াশোনা চলাকালীন অবস্থাতেই নিজের পছন্দের পাত্রের সাথে বিয়ে দিতে চান। ছোট মেয়ে জুই ইন্টার প্রথম বর্ষে পড়ছে। বাসায় থেকে পড়াশোনা হবে না বলে হোস্টেলে থাকে সে। একদিন ছুটির দিনে মিসেস কলি তরিকা বেগমকে নিয়ে রাদের বাড়িতে এলেন। লিপি বেগম আপ্যায়নের ত্রুটি রাখলেন না। জান্নাত তো মায়ের সাথে সাথে সবকিছু এগিয়ে দিল। তারপর বিয়ের কথা উঠলে লিপি বেগম বললেন, আমার ছেলের পড়াশুনো এখনো শেষ হয়নি, জানেন তো আপা। তবে কয়েক মাস পরেই ওর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। তাই আমি চাইছিলাম এখন বিয়েটা হয়ে থাকবে, 6 মাস পর আমি বউ সাজিয়ে ঘরে তুলব। এখন আপনার মতামত কি? লিপি বেগমের কথায় তরিকা বেগম একটু ভাবুক হয়ে বসে রইলেন। তখন মিসেস কলি চাপা জরুরি গলায় বললেন, ভাবি কিছু কথা বলছেন না যে? এমন ছেলে কিন্তু লাকি একটা, মোটেও হাতছাড়া করা যাবে না। তরিকা বেগম মলিন একটু হেসে লিপি বেগমের উদ্দেশ্যে বললেন, আপনি কিছু মনে করবেন কিনা বুঝতে পারছি না। আপা মেয়েটার বাবা নেই জানেন তো, তাই আমার মায়ের সাথে একটু কথা বলে সিদ্ধান্ত জানাতে চাইছিলাম। লিপি বেগম সস্পেস্তে জবাব দেন, অবশ্যই, কেন নয়। উনি তো আপনার বাসার বয়োজ্যেষ্ঠ। ওনাকে ছাড়া আপনার একা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আমারই ভুল হয়েছে আপা। ফারুক সাহেব বাহির থেকে আসলে লিপি বেগম ওনাকে ডেকে তরিকা বেগমের সাথে পরিচয় করিয়ে দিলেন। ফারুক সাহেব এই সম্বন্ধতে খুশি না থাকলেও খুবই ভালো ব্যবহার করলেন পাত্রীর মায়ের সাথে। তারপর রাত শাহমাদকেও ডেকে আনলেন লিপি বেগম। রাত এসে ভদ্রতার সহিত সালাম দিল। মায়ের কথায় কোনার দিকে একটা সোফায় বসে রইল চুপচাপ। বেশ কিছুক্ষণ পর তরিকা বেগম লক্ষ্য করলেন রাত বড়দের মাঝে থেকে আনইজি ফিল করছে। তাই তিনি বললেন, আচ্ছা বাবা, তুমি যেতে পারো। রাত যেন হাঁফ ছেড়ে বাঁচল। যাওয়ার সময় সালাম দিয়ে চলে গেল। কিছু দূর গিয়ে অনুচ্চ স্বরে বলল, আম্মার বাচ্চা আম্মা। জান্নাত শুনতে পেয়ে বলল, আমার বাচ্চা তুই তো। তারপর মৃদু একটু মজা পাওয়ার হাসি হাসলে রাত বলল, আমার এই করুণ দশা দেখে তুই হাসছিস? দেখ ভাই, আমি কিন্তু যথেষ্ট তোর হয়ে কথা বলেছি। এখন যখন তুই ফেসেই গেছিস তখন সবটা হাসি মুখে মেনে নেওয়াই বেটার। রাত মন খারাপ করে চলে যায় নিজের রুমে। জান্নাত বুঝতে পারছে ভাইয়ের অবস্থা, কিন্তু এ বাসায় তার মায়ের উপর কেউ কথা বলতে পারে না। তাই চুপচাপ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। শুধু এ বাসা নয়, তার শ্বশুর বাড়িতেও তার শাশুড়ির কথাই শেষ কথা হয়, যার কারণে তার স্বামীর সাথে বেশিরভাগ সময় ঝগড়া হয়। ভদ্রমহিলা চান না জান্নাত চাকরি করুক, এইসব নিয়েই ঝগড়ার শুরু। যাই হোক, তরিকা বেগম আজকের মতো বিদায় নিয়ে চলে গেলেন। বাসায় গিয়ে মায়ের সাথে সবকিছু বললেন। তঞ্জুবের নেশা মেয়ের মুখে পাত্র সম্পর্ক শুনে বললেন, শুন, যেই বিয়েতে ছেলের মা সবচেয়ে বেশি আগ্রহী প্রকাশ করে সেই বিয়ে ভালোই হয়। এমন শাশুড়িরা একসময় শাসন করে, আবার একসময় অনেক আদর যত্ন রাখে ছেলের বউরে। আমার কাছে সম্বন্ধটা ভালোই মনে হয়েছে, তুই ভাইবে তা কি করবি? মা আর নানুর কথা কিছুটা শুনে নজরাত এসে বলল, আম্মু, আমি এই বিয়ে করব না। মেয়ের কথায় তরিকা বেগম উঠে দাঁড়ান। চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন, তোর কি কারোর সাথে সম্পর্ক আছে? না আম্মু, ওসব কিছু না, কিন্তু এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। এই ছেলেকে নিয়ে কি সমস্যা তোর? এই ছেলে আমাদের ভার্সিটিতে পড়ে,
খুবই অহংকার ওনার, কারো সাথে কথা বলতে চায় না। কেন, তুই কথা বলতে গিয়েছিলি নাকি? মায়ের কথা শুনে লজ্জায় পড়ে যায় নজরাত। মিনমিনে গলায় বলে, আম্মু বাদ দাও না, আমার এই ছেলেকে ভালো লাগে না, বুঝতে পারছো না কেন? এখানে তোর সমস্যা, ওই ছেলের তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তুই যদি ওই ছেলেকে পছন্দ না হওয়ার উপযুক্ত কোনো কারণ দেখাতে পারতি তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তুই যেগুলো বলছিস তার কোনো ভিত্তি নেই। তারপর তঞ্জুমের নেশার দিকে তাকিয়ে বললেন, আম্মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এখানেই মেয়ের বিয়ে দিব। এটা আমার শেষ কথা, তুমি ওরে বোঝাও। তরিকা বেগম চলে যাওয়ার পর বৃদ্ধা নাতনিকে নিজের কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শোন নাতনি, পোলারা যতই দাম দেখাক বউয়ের কাছে তারা বিলাইয়ের মতো, বুঝলি? বউয়ের কাছে তারা চাইলেও দাম দেখাইয়া পালতে চলতে পারে না। বাইরে সবার কাছে একটু দাপট দেখাইলে চলা লাগে। এরই মধ্যে একটু মানুষের ব্যক্তিত্ব বোঝা যায়। আজ যদি পলায়। নানু, পোলা শুনতে কেমন যেন লাগছে, ছেলে বলো। আচ্ছা শোন, আজ যদি ছেলেটা মাইয়াগো লগে কথাই কইয়া বেড়াইতো, রাস্তাঘাটে মাইয়াগো দেখলে গান ধরতো, তখন কিন্তু তোর ভালো লাগতো না। তখন তুই কইতে ছেলেটার চরিত্রে দোষ আছে। শোন নাতনি, আমি বলি কি, এমন পুরুষরাই এক নারীতে আসক্ত হয়। তুই আর আমোদ করিস না, রাজি হইয়া যা। তরিকা বেগম মিসেস কলি বেগমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি এই বিয়েতে রাজি। শুনে লিপি বেগম ভীষণ খুশি হয়েছেন। বাসায় সবার সাথে কথা বলে 2 সপ্তাহ পরে বিয়ের তারিখ নির্ধারণ করে জানিয়েছেন। এর মাঝে একবার এসে নজরাতকে আংটি পরিয়ে দেন লিপি বেগম। রাত শাহমাদকে সাথে আসতে বলেছিলেন, কিন্তু রাত আসতে রাজি হয়নি। তাই ফারুক সাহেব তার ছোট মেয়ে জুইকে নিয়ে আসেন তিনি। হবু ভাবিকে দেখে জুইয়ের ভীষণ পছন্দ হয়। একদিনেই ভাব করে নেয় নজরাতের সাথে। তারপর যাওয়ার সময় নজরাতের ফোন নাম্বার নিয়ে যায়। নজরাতের মন ভালো নেই আজ, তাই বিকেলবেলা হুমাইসাকে নিয়ে ঘুরতে যাবে বলে মাকে জানায়। তরিকা বেগম বারবার বলে দিয়েছেন সন্ধ্যার আগে যেন বাসে ফিরে আসে। নজরাত বলেছে ফিরে আসবে। হুমাইসাকে তৈরি হতে বলে নিজে তৈরি হতে শুরু করে নজরাত। এর মাঝে তরিকা বেগম অফিস থেকে কল করে জানায় আজকে লিপি বেগম বিয়ের শপিং করতে বের হবেন। তার সাথে করে নজরাতকে নিয়ে যেতে চান, যেন নজরাতের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন। এই কথা শুনে নজরাত বিরস মুখে বলল, আমি হুমাইসাকে বলে দিয়েছি যাওয়ার কথা, এখন আমি ওর সাথে না গিয়ে ওখানে কিভাবে যাব? ওনারা কিছুদিন পর আত্মীয় হতে চলেছেন, এখন মুখের ওপর কিভাবে না করব? এত বড় হয়েছিস, এইটুকু জ্ঞান নেই তোর? আমি আর কিছু শুনতে চাই না, সুন্দর করে রেডি হয়ে নে, ওরা এসে তোকে নিয়ে যাবে। অগত্যা নিজের মনের বিরুদ্ধে গিয়ে হুমাইসাকে যাবে না বলে নিষেধ করে দেয় নজরাত। নজরাতের কান্না আসছে কেন জানি, সব বাদ দিয়ে চুপটি করে শুয়ে থাকে। বিকেল 5টা বেজে 10 মিনিট। একটা ভারী কোমল কণ্ঠস্বর শুনে ঘুম ভাঙে নজরাতের। জুই খাটের একপাশে বসে আলতো হাতে নজরাতের হাত ধরে বলে, এই যে হব মিষ্টি ভাবি, তুমি কি আমাদের সাথে শপিং মলে যাবে না? নজরাত জুইকে হঠাৎ দেখতে পেয়ে তড়িঘড়ি করে উঠে বসে। গায়ের ওড়নাটা ঠিক করে। মাথা এখনো ঘুমের ধোঁয়াটে ভাবটা কাটিয়ে ওঠেনি। এত অল্প সময়ের মধ্যে নজরাত এতটা গভীর ঘুমে যাবে বুঝতে পারেনি। জুই আবারও বলে, তুমি কি যাবে না? নজরাত ফিচেল হেসে বলল, সরি তোমাদের অপেক্ষা করানোর জন্য। তোমাদের কি লেট হয়ে যাচ্ছে? না না, সমস্যা নেই, তুমি ঝটপট তৈরি হয়ে নিতে পারো। জুইয়ের কথায় নজরাত দ্রুত উঠে গিয়ে মুখ চোখে পানির ঝাপটা দিয়ে বোরকা আর হিজাবের সাথে লাগোয়া নিকাব পরে নেয়। তারপর নানুকে বলে বের হয়। রাস্তায় গিয়ে দেখতে পায় গাড়িতে তাদের জন্য লিপি বেগম অপেক্ষা করছেন। নজরাত গিয়ে সালাম দেয়। তারপর লিপি বেগম বললেন, জুই, তুই আমার সাথে বস, আর রূপকথা সামনের সিটে বসবে। তারপর জুই তার মায়ের পাশে বসে, আর নজরাত সামনে গাড়ির দরজা খুলতে গিয়ে পারে না। তখন একটা বলিষ্ঠ হাত দরজাটা খুলে দেয়। তখন নজরাত দেখতে পায় সামনে ড্রাইভিং সিটে রাত বসে আছে। রাতকে দেখতে পেয়ে একটা বড়সড় ধাক্কা খায় নজরাত। নজরাত থতমত খেয়ে দাঁড়িয়ে থাকলে রাত সৌজন্যমূলক বলে, গাড়িতে এসে বসুন। নজরাত চুপচাপ এসে বসে। তারপর রাত গাড়ি চালানো শুরু করে। এদিকে লিপি বেগম ছেলের কথাই খুশি হন। নজরাতকে জিজ্ঞাসা করেন তার বাসার সবাই কেমন আছেন। নজরাত বলে, আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ,
আলাকুল্লি হাল। গাড়িতে সবাই চুপচাপ থাকলেও জুই নজরাতকে জিজ্ঞাসা করে নজরাতের কি কালার পছন্দ। নজরাত জানালার পাশে আড়ষ্টভাবে বসে আছে। জুইয়ের কথায় পিছন ফিরে তাকিয়ে বলল, আমার পিঙ্ক কালার পছন্দ। ও আচ্ছা, আর ভাইয়ার হোয়াইট কালার পছন্দ। আচ্ছা, তুমি সাজতে পছন্দ করো বা নিজে সাজাতে পারো? জুইয়ের এই প্রশ্নে রাত আর চুপ করে থাকতে পারল না, ভ্রুকুটি করে বলল, সে আর বলতে, উনি তো সাজগোজে পিএইচডি করেছেন বোধহয়। রাতের কথায় জুই এক্সাইটেড হয়ে বলল, ভাইয়া তুই কি করে জানলি? তোরা কি একে অপরকে আগে থেকে জানিস? উফ, এমন হলে তো ব্যাপারটা খুবই উপভোগ হবে। রাত জুইকে ধমকের সুরে বলল, তোর মাথা, সেদিন ওনাদের বাসায় গিয়েছিলাম শুনিস নাই? তখন উনি অনেক আটা ময়দা মেখেছেন তাই বললাম। রাতের কথায় নজরাত তেজি চোখে চেয়ে রাতকে বলল, আমি মোটো আটা ময়দা মাখিনি, আপনার দেখার ভুল আছে। প্রতি উত্তরে রাত একটু বাঁকা হাসে। এদিকে নজরাত আর ছেলে মেয়েদের আলোচনাগুলো খুবই উপভোগ করছেন লিপি বেগম। মজা করে হলেও রাত যে নজরাতকে নিয়ে কথা বলছে এটা ভীষণ ভালো লাগছে তার। তিনি নিশ্চিত বিয়েটা হয়ে গেলে ওদের মধ্যে মিল মোহাব্বত হয়ে যাবে ইনশাল্লাহ। জুয়ে আবারও জিজ্ঞাসা করে নজরাত কোন ড্রেস বেশি পছন্দ করে, শাড়ি, থ্রি পিস নাকি ওয়েস্টার্ন। নজরাত বলে, থ্রি পিসে বেশি কমফোর্ট ফিল করি। আর তুমি? এখানেও রাত চাপা গলায় বলল, ভবিষ্যতে সবসময় শাড়ি পরে থাকতে হবে। এই কথা শুধু নজরাত শুনলো আর কেউ শুনল না, যার ফলে নজরাত বড় বড় চোখ করে রাতের দিকে তাকায়। রাত যেন কিছুই বলেনি, এমন করে গাড়ি চালানোতে মনোযোগ দিয়ে রেখেছে। এদিকে জুই বলল, আমার শাড়ি ভালো লাগে, কিন্তু নিজে নিজে পরতে পারি না। আমি তোমাকে পরিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। শপিং মলে এসে লিপি বেগম আর জুই আগে চলে যায় দোতলায়, পিছনে থাকে নজরাত আর রাত। দোতলায় চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে হয়। নজরাত বেশ কয়েকবার উঠেছে চলন্ত সিঁড়িতে, তাও কেমন ভয় তার। প্রথম সিঁড়িতে পা রেখে কেঁপে উঠল। রাত পিছন থেকে বলে, সাবধানে। ব্যাপারটা নজরাতের ভালো লাগে। মেকআপের আড়ালে মুচকে হাসি সে। দোতলায় উঠে রাত অনেকটা সংকোচ বোধ করে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন। আমি দুটো টিউশনি করাই। আমি চাই আমি যে টাকা ইনকাম করি তার মধ্যে থেকেই বিয়ের শপিং করব। হয়তো এই টাকার পরিমাণ বেশি নয়। বাবা বিয়ের সম্পূর্ণ খরচের টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি চাই না আমার বিয়ের খরচের টাকা বাবা দিক। বাবার কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করব, এখানে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তাই নিজের বিয়ের খরচের টাকা স্বল্প হলেও নিজেই দিতে চাইছি। এতে করে আমি ভীষণ তৃপ্তি পাবো, যা বাবার টাকায় পাবো না। স্বল্প মূল্যে কেনাকাটা করতে আপনার কি খারাপ লাগবে? আমি যখন ভালো ইনকাম করব তখন আপনার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। রাতের কথায় থম মেরে দাঁড়িয়ে থাকে নজরাত। এই মানুষটাকে আজকে ভীষণ নিজের বলে মনে হচ্ছে, খুব আপন আপন লাগছে। এমন কাউকেই তো সেই জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল। তাহলে কি আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করেছেন? আনন্দে যেন চোখে পানি চলে আসছে। বাবা চলে যাওয়ার পর আর কেউ এমন করে তাকে বলেনি যে আমি তোমার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। সাথের মানুষটা ভালো হলে ডাল ভাত দিয়েও অনায়াসে জীবন কাটিয়ে দেওয়া যায়। নজরাত মনে মনে বলল, এই মানুষটাকে সে খুব যত্ন করবে, মনের মনে কোঠায় আগলে রাখবে আমৃত্যু। নজরাতকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রাত ইতস্তত বোধ করে বলল, আপনি কি আমার কথায় রেগে গেলেন? না, রাখবো কেন? কিছু বলছেন না যে, তাই ভাবলাম বোধহয় রেগে গেলেন। আপনার সিদ্ধান্তের সাথে আমি একমত। আজকে তাহলে আপনার পছন্দের সব কিছু কেনা হোক। রাত অবাক হয়ে বলল, আমার পছন্দে? জি, আজকে আপনি আমার জন্য যাই পছন্দ করবেন তাই আমি আনন্দে গ্রহণ করব ইনশাল্লাহ। তারপর রাত মুচকি হেসে বলল, আচ্ছা চলুন তাহলে। প্রথমে তারা শাড়ির দোকানে যায়। ওখানে লিপি বেগম আর জুই অপেক্ষা করছে তাদের জন্য। দোকানে বিয়ের অনেক শাড়ি বের করলেন। তারা তিনজন মিলে দেখছে। রাত তখন হাত ভাঁজ করে একপাশের দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লিপি বেগম বারবার নজরাতকে জিজ্ঞাসা করে, এটা পছন্দ হয়, ওটা পছন্দ হয়। তখন নজরাত রাতের দিকে তাকায়। রাত মাথা নেড়ে না বললে নজরাতও না বলে। একসময় লিপি বেগম বুঝতে পেরে উঠে গিয়ে ছেলেকে টেনে এনে তুলে বসিয়ে দেন। তারপর বলেন,
তোর যখন আমাদেরগুলো পছন্দ হয় না তখন নিজেই নিজের বউয়ের জন্য পছন্দ কর। এমন তরল সম্বোধন শুনে লজ্জায় মরমে মরে যায় নজরাত। মাথা নিচু করে বসে থাকে সে। এদিকে রাত অনেকগুলো শাড়ি ঘাটাঘাটি করার পর একটা লাল জামদানির শাড়ি, যার মধ্যে সোনালি জরির কাজ করা, এটা তার পছন্দ হয় এবং গায়ের মূল্য দেখে সে তার বাজেটের সাথে মিলিয়ে এটাই পছন্দ করে নেয়। এটার সাথে মিলিয়ে দোপাট্টা নিয়ে তারপর সবাইকে বলে দোকানিকে এটা প্যাকেট করতে বলে। তারপর মা আর দুই বোনের জন্য 3টা শাড়ি পছন্দ করে, এগুলোও প্যাকেট করতে বলে দোকানিকে। তারপর থ্রি পিসের দোকানে আসে তারা। এখানেও রাত পছন্দ করে 3টা থ্রি পিস নজরাতের জন্য। তারপর কসমেটিক্স নেয় শুধু পিঙ্ক কালার একটা লিপস্টিক আর একটা কাজল, আর কোনো মেকআপ আইটেম নেয় না। রাত মেকআপ একদম পছন্দ করে না, সেটা খুব ভালোভাবেই নজরাত বুঝতে পারে আজকে, তাই কিছু বলে না। অবশ্য তারও মেকআপ তেমন পছন্দ নয়, সেদিন বিপদে পড়ে অতটা ইউজ করেছিল। তারপর মেয়েলি আইটেম যেমন চিরুনি, সাবান, শ্যাম্পু ইত্যাদি জিনিসপত্র নিয়েই তাদের কেনাকাটার সমাপ্তি ঘটল। সবশেষে লিপি বেগম সবাইকে নিয়ে একটা রেস্তোরাঁয় যেতে চান। রেস্তোরাঁর কথা শুনে নজরাত ভয় পেয়ে যায়। রেস্তোরাঁয় খেতে গেলে অবশ্যই তাকে নিকাব উন্মুক্ত করতে হবে। আজকের এই সুন্দর দিনটাতে কিছুতেই সে রাতের মুখোমুখি হতে চাইছে না। যদি রাত কোনো সিন ক্রিয়েট করে তাই ভয় পাচ্ছে সে। লিপি বেগমকে বুঝিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে আন্টি, আজকে বাসায় যাওয়া উচিত, সবাই দুশ্চিন্তা করবে, আমাকে মাফ করুন আন্টি। তারপর রাত বলল, তাহলে খাবার পার্সেল করে দিতে বলবো। লিপি বেগম সাই দিয়ে বললেন, হ্যাঁ তাই ভালো হবে। তারপর একটা রেস্তোরাঁয় গিয়ে 2 বাড়ির জন্য কাচ্চি বিরিয়ানি পার্সেল করে দিতে বলে রাত। নজরাত তখন জানতো না যে তার বাসার জন্য খাবার পার্সেল করা হয়েছে। যখন নজরাতের বাসার কাছে আসে তখন নজরাত সবাইকে বলে তাদের বাসায় যাওয়ার কথা, কিন্তু লিপি বেগম বলেন, আজ নয়, অনেক রাত হয়ে যাচ্ছে। তারপর নজরাত রাতকে ছোট্ট করে বলে, আসছি। রাত গাড়ি থেকে নেমে খাবারের পার্সেল নজরাতকে নিতে বললে নজরাত অবাক হয়ে বলল, এসব কেন? আপনি তো কিছু খেলেন না, সেজন্য পার্সেল করে দিতে বলেছি, নিন ধরুন। নজরাত আর না করতে পারল না, পার্সেলগুলো হাতে নিল। তারপর সালাম দিয়ে বাসায় চলে যায়। আজকে শুক্রবার, একটা ভালো দিন, নজরাত আর রাতের শুভ বিবাহ। গতকাল হুমায়শা নজরাতের 2 হাত ভর্তি করে মেহেদি দিয়ে দিয়েছে। মেয়েটা খুব সুন্দর ডিজাইন করতে পারে। সকাল 10:17 নজরাত মাত্র ঘুম থেকে উঠে হাতের মেহেদিগুলো দেখছে। বাড়ির সবাই রান্না বান্নার কাজে ব্যস্ত। খুব ছোট করেই বিয়েটা হয়ে থাকবে, তাও বিয়ে বলে কথা, কাজ তো থাকবেই। নজরাতকে কেউ বিরক্ত করেনি, তাই সে আরামে ঘুমিয়েছে। হুমায়শা ও তরিকা বেগমের হাতে হাতে সব কাজ করে দিচ্ছে। গতকাল হুমায়শাকে তার পরিবারকে বলে নিয়ে এসেছে নজরাত। বিয়েতে বান্ধবী পাশে থাকলে খুব ভরসা পাওয়া যায়। হুমায়শাও ভীষণ আনন্দিত, বান্ধবীর বিয়ে বলে কথা, কজনেরই বা ভাগ্য হয় বান্ধবীর বিয়েতে উপস্থিত থাকতে পারার। সে থাকতে পারছে, আলহামদুলিল্লাহ। নজরাত বসে বসে রাতের কথা ভাবছে। সেদিনের পর থেকে রাতকে ভীষণ ভালো লেগে গেছে তার। লোকটা বাহিরের মানুষের সাথে দাম্ভিক হলেও পরিবারের সাথে ভীষণ মিশুক। পরিবারকে গুরুত্ব দেওয়া ছেলেগুলো সবচেয়ে ভালো হয়। ওই দিন বাসায় আসার পর রাফি বোনের হাতে খাবারের পার্সেল দেখে খুশিতে লাফিয়ে ওঠে, যা দেখে রাতকে ধন্যবাদ দিতে ইচ্ছা হয় নজরাতের। তার পরিবারের কথা চিন্তা করেছে রাত, এটা ভাবলেই বুকটা প্রশান্তিতে ভরে যায়। তুনজুমের নেশা সেদিন নজরাতকে খোঁচা দিয়ে বলেন, কি নাতনি, নাচ জামাইকে কেমন বুঝলি? নজরাত লজ্জায় সেদিন কোনো উত্তর দিতে পারেনি, শুধু একগাল হেসে সেখান থেকে দৌড়ে চলে যায়। মেয়ের খুশি দেখে তরিকা বেগম স্বস্তির শ্বাস ফেলেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। ওই দিনটা বারবার মনে পড়ে নজরাতের। মনে মনে আনমনে হাসে সে। হুমায়সা আকস্মিক এসে বলল, কি রে বিয়ের কোণে একা একা হাসছিস কেন? দুলাভাইকে নিয়ে ভাবছিস বুঝি? নজরাত লজ্জায় লাল হয়ে যায়। তারপর যাহ বলে বাথরুমে দৌড় দেয়। দুপুরে জোহরের পর বরপক্ষের আগমন ঘটে। বউয়ের জন্য আনা জিনিসপত্র মিসেস কলি বেগম তঞ্জুমের নেসার হাতে তুলে দেন। সব কিছু খুলে দেখে সবাই। তারপর হুমায়সা নজরাতকে সাজানো শুরু করে। লিপি বেগম নিজের থেকে কিছু গহনা ছোট ছেলের বউয়ের জন্য নিয়ে এসেছেন। আজকে ছেলের সামর্থ্য নেই, কিন্তু একদিন হবে ইনশাল্লাহ। ততদিন কি নতুন বউ খালি থাকবে? কখনো না। তাই লিপি বেগম নিজের থেকে কানের দুল আর গলার কণ্ঠহার দিয়েছেন, আর নাকের ফুলের টাকা রাত দিয়েছে। হাতে আপাতত গোল্ড প্লেট পরলেই হবে। আল্লাহ তাআলা কোনোদিন রাতের দেওয়ার তৌফিক দান করলে তখন কিনে দিবেন। আজকেও ভারী মেকআপ করে দিল নজরাতকে।
বিয়ের দিন ভারী মেকআপে বিয়ের সাজ ফুটে ওঠে। আজকে কেউ কিছু বলবে না, এই একটা দিনই তো মেয়েরা মন ভরে সাজে। লাল জামদানি, দোপাট্টা, গহনা, মেকআপ সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে নজরাতকে। তার থেকে চোখ ফেরানো দায়। সাজানোর শেষে দুই বান্ধবী কিছু ছবি তুলে নেয় স্মৃতি ধরে রাখতে। তারপর জান্নাত তারা জুইও কিছু তুলে। ছবি তোলার শেষে জুই রাদের কাছে ফোন দেখিয়ে বলল, ভাইয়া দেখ ভাবিকে কি কিউট লাগছে, মাশাল্লাহ। রাত বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু মুখে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে বিয়ে শুরু করা হয়। প্রথমে রাদের মুখে কবুল পরিয়ে কাবিন নামাতে সাইন করতে দেওয়া হলো। রাত সাইন করার পর নজরাতকে কবুল বলতে বলা হলে তার মুখ দিয়ে যেন শব্দটা বের হচ্ছে না এই মুহূর্তে। মনে হয় শব্দটা বুঝে অনেক কঠিন। এদিকে সবাই বলতে বলছে, হুমায়শা পাশে থেকে বলছে, বান্ধবী বলে দে, সবাই অপেক্ষা করছে। তারপর অনেক কষ্টে শব্দটা উচ্চারণ করে সে। যে বিয়ে করেছে সেই জানে তখন কতটা কঠিন মনে হয় এই ছোট্ট শব্দটা। তারপর সাইন করতে গিয়ে রাদের সাইন দেখতে পাই। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাপা কাপা হাতে কলমে নিজেকে সম্পূর্ণ লিখে দেয় তার স্বামী নামক মানুষটার নামে। তারপর দুজনকে একসাথে বসিয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে দিতে বলা হয়। প্রথমে রাত নজরাতের মুখে মিষ্টি তুলে দিল, তারপর নজরাত দিল। আশেপাশের পরিচিত মানুষরা বিয়ে দেখতে এসেছিল। তারা মিষ্টি মুখ করে যারা পান খায় তারা পান খেয়ে পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে বাসায় চলে যায়। তাছাড়া যে কজন বিয়ের নিমন্ত্রণে আসে তারাও চলে যায়। শেষে নজরাত আর রাতকে রেখে বাসার লোকজন রুম ছেড়ে বেরিয়ে যায়। রুমে বসে থাকে নবদম্পতি। নীরবতা কাটিয়ে রাত প্রথমে বলে, আপনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আজ। স্বামীর মুখে নিজের প্রশংসা শুনে লজ্জায় মরমে মরে যায় নজরাত। লজ্জায় মাথা তুলে তাকাতে পারে না সে। নজরাতকে চুপ থাকতে দেখে রাত বলে, আমাকে দেখে বললেন না তো কেমন লাগছে? অবশ্য আমাকে দেখে সব মেয়েরাই বলে আমি সুদর্শন পুরুষ। রাদের মুখে এ কথা শুনে কটমট দৃষ্টিতে তার দিকে তাকায় নজরাত, যা দেখে ভীষণ মজা পায় রাত। তারপর হাসি থামিয়ে বলে, আচ্ছা, আপনি তো আমার ছোট, আমি তুমি করেই বলি কেমন? জি আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে চলে যাচ্ছি, ভালো থেকো। রাত চলে যাবে বলায় মন খারাপ হয়ে গেল নজরাতের, যা বুঝতে পারে রাত। তাই নজরাতকে সান্ত্বনা দিতে বলল, বিয়েতে বিশ্বাস করি আমি, বিয়েটা মোটেও ছেলে খেলা নয়। বিয়ে যখন করেছি তখন তোমার সব দায়িত্ব আমার। আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার। ইনশাআল্লাহ তোমার মোহরানার টাকা পরিশোধ করে তবেই আমি তোমাকে সম্পূর্ণ আমার করে নিব ইনশাআল্লাহ। মন খারাপ করো না, খুব শীঘ্রই দেখা হবে আমাদের ইনশাআল্লাহ। তারপর রাত উঠে চলে যেতে গিয়েও ফিরে এসে বলল, আমাদের একটা ছবি তুলে রাখা উচিত, তাই না? এই দিনটা তো কখনো ফিরে আসবে না। তারপর সেলফি তুলে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে যায় রাত। বসার ঘরে গিয়ে বাবাকে বলে, বাবা, রাত বেড়ে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত। জান্নাত রাদের পাশে বসে চাপা গলায় বলল, তুই চলে গেলে রূপকথার মন খারাপ হবে না? তুই না হয় আজকে থাক এখানে। রাত না বোঝার ভান করে বলল, মন খারাপের কি আছে? আছে, অনেক কিছুই, তুই বুঝবি না। রাত মোহরানার টাকা পরিশোধ করে তবেই স্ত্রীকে স্পর্শ করার কথা ভেবেছে। কিন্তু রাদের মনের কথা কেউ জানে না। লিপি বেগম ভেবেছিলেন আজকে রাত থাকবে এখানে। এমনিতেই তার ইচ্ছায় বিয়েটা হয়েছে, তাই তিনি আর জোর করতে পারলেন না। সব কিছুতেই জোর করা উচিত কাজ নয়। তরিকা বেগমকে বললেন, আপা, কিছু মনে করবেন না, আসলে ও একেবারে বউকে সময় হলে তুলে নিয়ে যেতে। সম্পূর্ণ কথা শেষ করার আগেই তরিকা বেগম বললেন, আমি কিছু মনে করছি না আপা, বিয়ে হয়েছে, এখন ওরা যেটা ভালো মনে করে সেটাই হবে। আমাদের এখানে হস্তক্ষেপ করা ঠিক না। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি। আচ্ছা, আবার সবাইকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারাও যাবেন কিন্তু। ইনশাল্লাহ। তারপর সবাই নজরাতের সাথে কথা বলে বিদায় নিয়ে চলে যায়। নজরাত একা ঘরে স্তব্ধ হয়ে বসে থাকে। কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে তার, যেন কিছু হারিয়ে গেছে। হুমায়শা আজকে ওর সাথে থাকলে ভালো হতো। মেয়েটার মা অসুস্থ, তাই আজকে আর থাকতে পারলো না। ঘন্টা খানেক পর তরিকা বেগম মেয়ের খোঁজ নিতে সময় পান। এত সময় ঘর গোছাতে ব্যস্ত ছিলেন। মেহমান চলে যাওয়ার পর ঘর গোছালো হয়ে থাকবে, এটা স্বাভাবিক। তাই কিছুটা পরিষ্কার করে মেয়ের কাছে এসে বসলেন। নজরাত দুই হাঁটুতে থুতনি রেখে বিছানায় আঁকিবুকি করছে। তখন তরিকা বেগমের কথায় মাথা তুলে তাকায়।
কি রে মা, মন খারাপ লাগছে? কই না তো। তাহলে এভাবে বসে আছিস কেন? শাড়ি গহনা খুলে সুতি 3 পিস পরে নে, আরাম লাগবে। যাচ্ছি আম্মু। আচ্ছা যা, আমি তোর জন্য কিছু একটা নাস্তা বানিয়ে আনি। না আম্মু, তুমি এখন রেস্ট নাও। সারা দিন কত ধকল গেল তোমার। তাহলে তোর শ্বশুর বাড়ি থেকে যে মিষ্টি আনা হয়েছে সেই মিষ্টি নিয়ে আসি। তোর তো ছানার মিষ্টি পছন্দ। মিষ্টি খেয়ে একটু শুয়ে থাক, ভালো লাগবে। পরে উঠে রাতের খাবার খাবি। তারপর তরিকা বেগম চলে যাওয়ার পর নজরাত শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে ফ্রেশ হয়ে আসে। এখন খুব হালকা লাগছে নিজেকে। রাত 11:30। নজরাত এশারের নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করে সালাম দিল নজরাত। ও পাশ থেকে সালামের জবাব দিয়ে বলল, আমি রাত বলছি। নজরাত ক্ষীণ একটু হেসে বলল, জানি। কি করে জানলে? এমনিতেই বুঝতে পেরেছি। আচ্ছা, কি করছিলে? এই তো ফোন স্ক্রল করছিলাম। আপনি কি করছেন? এই প্রশ্নটা করে নজরাত নিজেই বোকা বনে গেল। তবুও রাত বলল, আমার নতুন বউয়ের সাথে কথা বলছি। এই তরল মন্তব্যে এত লজ্জা পাই নজরাতের, যা বলে বোঝাতে পারবে না। তাই আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। তখন রাত বলল, আমার একটা ইচ্ছে আছে, বলবো? বলেন। আমার ইচ্ছা ছিল আমার বউয়ের সাথে লুকিয়ে প্রেম করব। লুকিয়ে প্রেম করবেন মানে? এখন তো আর কেউ কিছু বলবে না, তাহলে লুকিয়ে করার দরকার কি? সেটাই তো আসল মজা। দেখো, দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যখন পরিবারের অগোচরে লুকিয়ে লুকিয়ে প্রেম করে তখন কিন্তু ওরা খুব আনন্দ পায়। আর যখন বিয়ে করে নেয় তখন কিন্তু আগের মতো আর আনন্দ পায় না। তখন আর সেই ফিলিংস থাকে না। কেন থাকে না জানো? না তো, কেন বলুন তো থাকে না? কারণ তারা বিয়ের পূর্বেই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে ফেলে, যার কারণে আর নতুনত্ব কিছু থাকে না। তাই আমি ঠিক করেছিলাম বিয়ের পর আমার বউয়ের সাথে লুকিয়ে প্রেম করব। চলো আগামীকাল থেকে শুরু করা যাক। আগামীকাল থেকেই? কিভাবে শুরু করব বলেন তো? তোমার আগামীকাল ভার্সিটিতে ক্লাস আছে? না, আগামীকাল তো আমার ক্লাস নেই। তাহলে আরও ভালো হয়েছে। আমরা আগামীকাল সারাদিন ঘুরে বেড়াবো, কিন্তু বাসায় কাউকে বলবো না। আম্মু তো বাসা থেকে বের হওয়ার সময় জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছি, তখন কি বলবো তাহলে? বলবে যে একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা নজরাত বের হওয়ার সময় তরিকা বেগম বললেন, আজকে তো তোর ক্লাস নেই, তাহলে কোথায় যাচ্ছিস? আম্মু একটু দরকার আছে, চলে আসবো তাড়াতাড়ি। এই বলে নজরাত দৌড়ে বেরিয়ে যায়। মেয়ের ভাবগতি দেখে তরিকা বেগম একটু অবাকই হলেন, তবে বিষয়টা আমলে নিলেন না। তিনিও তৈরি হয়ে অফিসে রওনা দিবেন। নজরাত বাসা থেকে বেরিয়ে আসার পর দেখতে পায় রাত বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। নজরাত কাছে এসে সালাম দিয়ে বলল, তাড়াতাড়ি চলুন আম্মু, এক্ষুনি অফিসে যাওয়ার জন্য বের হবে। রাত সালামের জবাব দিয়ে বলল, বুঝলাম না ব্যাপারটা। মনে হচ্ছে আমি তোমার জন্য এখানে বসে অপেক্ষা করছি। কী সব বলছো তুমি? আরে আমি আপনার বউ, এখন কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি। রাত আর কথা না বাড়িয়ে বলল। উঠে বসো। তারপর রাত বাইক নিয়ে অনেক দূরে চলে আসে। নদীর উপরে ভাসমান রেস্টুরেন্টে আসে তারা। দুজনে মুখোমুখি বসে আছে। রাত গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি সেই মেয়েটা, বলনি কেন এতদিন? আর তুমি এত মেকআপ করে লুকিয়েছিলে কেন? নজরাত একটু সংকুচিত হয়ে বলল, ভার্সিটিতে বান্ধবীরা ডেয়ার দেয়, সেজন্য আপনার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি ওরকম ব্যবহার করলেন যার জন্য আমি বিয়েটাও করতে চাইনি। তাই ওইরকম সেজে বিয়েটা যেন না হয় তাই চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আম্মুর জন্য বিয়েটা করতেই হলো। নজরাত বিয়েতে রাজি ছিল না শুনে রাতের মনটা বিষাদে ভরে ওঠে। হ্যাঁ, সেও বিয়েতে রাজি ছিল না, কিন্তু সেটা তো মেকআপ সুন্দরী মেয়েকে দেখে। আচ্ছা, যদি তার বদলে নজরাতকে দেখতে পেত তাহলে কি সে রাজি হয়ে যেত? হয়তো হতো। তখন তো আর বিয়ে না করার কারণ খুঁজে পেত না, তাই রাজি হতো বোধ হয়। রাত অন্য মনা হয়ে পানির দিকে চেয়ে রইল, জবাব দিল না। অনেকক্ষণ বাদে হঠাৎ বলল, কি খাবে বলো? আপনার যা খুশি অর্ডার দিন। রাত মেনু কার্ড দেখে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিল। তারপর তাদের মধ্যে নীরবতাই বয়ে গেল। রাতের কেমন যেন অস্বস্তি লাগছে। আগের মতো চঞ্চলতা আর আসছে না। একটা ধাক্কা তাকে নীরব করে দিয়েছে। ভিতরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। এখানে আর থাকতে ইচ্ছে করছে না।
নজরা তার চোখে সবটাই খেয়াল করে চলেছে, যা তাকে ভীষণ ভাবাচ্ছে। নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে। সময়টা এখানে স্থির হয়ে গেলে ভালো হতো বোধ হয়। না না, সময়টা পেরিয়ে পূর্বের মতো সবকিছু স্বাভাবিক হলে ভালো হতো। নীরবতার মাঝে লম্বা গড়নে চমৎকার একটা চেহারার ছেলে, বয়স বেশি হলে 15 হবে। ছেলেটা খাবার নিয়ে আসে। ছেলেটা খাবার দিয়ে বলল। আর কিছু লাগলে বলেন স্যার। রাত বলল, কোন ক্লাসে পড়ো তুমি? জি, 10ম শ্রেণীতে পড়ি। এখানে কাজ করে পড়াশোনা ঠিকমতো করতে পারো? জি পড়ি। এটা আমার বাবার রেস্তোরাঁ। বাবাকে সাহায্য করতেই মাঝে মাঝে এখানে কাজ করি। আচ্ছা, খুব ভালো। ছেলেটা চলে যাওয়ার পর রাত কিছুক্ষণ ভাবুক হয়ে বসে রইল। তার মনে হলো ছেলেটার থেকে অনেক কিছু শিখার আছে। বাবাকে সাহায্য করার কথা কখনো মাথায় আসেনি তার। যদিও তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তাই এখানে সাহায্য করার কিছু নেই। কিন্তু বাবা এখন অবসরপ্রাপ্ত, বয়স হয়েছে। এই বয়সে এসেও কত কষ্ট করে বাজার করে আনে তাদের জন্য, অথচ সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে বসে বসে খায়, বাবাকে কোনো প্রকার সহযোগিতা করে না। কথাটা ভেবে মনে মনে অনুতপ্ত হলো সে। এদিকে নজরা তার চুপ করে বসে থাকতে পারল না, জিজ্ঞেস করে ফেলল। কি এত ভাবছেন বলেন তো? ও সরি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খাওয়া শুরু করনি কেন? তারপর নজরাতের দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। হাতে তুলে খাইয়ে দিতে হয়। রাত একটু ভরকালো, পরে হাতে নিয়ে নজরাতকে খাইয়ে দেয়। তারপর নজরাতও খাইয়ে দেয়। খাবার খেয়ে বিল পরিশোধ করে রওনা দেয় তারা। আজকে আর কিছু ভালো লাগছে না রাদের। নজরাতকে বাসায় নামিয়ে সেও তার বাসায় চলে আসে। নজরাত বাসায় ঢুকলে তঞ্জমের নেশা জিজ্ঞেস করেন, কি নাতনি, বরের লগে ঘুরতে গেছিলি বুঝি? এই বুড়ি, তুমি কিভাবে জানলে? বুঝি বুঝি, সব বুঝি। পাকা বুড়ি তো তুমি। 3 দিন পেরিয়ে যায়, রাদের কোনো খবর নেই। নজরাতকে একটা কল মেসেজ কিছুই দেয়নি সে। ভার্সিটিতেও দেখা যায়নি তাকে। নজরাত আর থাকতে না পেরে 5ম দিনে তার শাশুড়ি মায়ের কাছে কল করে। লিপি বেগম খুশি হন নতুন বউয়ের কল দেখে। কুশল বিনিময় করে লিপি বেগম জিজ্ঞাসা করেন রাদের সাথে কথা হয় কিনা। নজরাত আমতা আমতা করে বলল, জি হয়। তারপর লিপি বেগম পর্দার গুরুত্ব বলে বললেন, তুমি তোমার স্বামীর আমানত, তাই নিজেকে পর্দায় আবৃত করে রেখো মা। পর্দাই নারীর সম্বল, জানো তো? জি আন্টি। আন্টি নয়, আম্মা বলে ডেকো আমায়। জি আচ্ছা। তারপর রাদের কথা শুনতে পায় নজরাত। তার মাকে ডাকছে সে। লিপি বেগম ছেলের ডাক শুনে বললেন, আচ্ছা মা, এখন রাখছি, পরে কথা বলবো, ভালো থেকো। তারপর সালাম দিয়ে কল রেখে দেন লিপি বেগম। ছেলে ডাকছে বলে তাড়াহুড়ো করে কল রেখে দিলেন তিনি। এদিকে নজরাতের মনটা বিষণ্ণতায় ভরে গেল। বিমর্ষ বিবর্ণ মুখে বসে থেকে কিছু একটা ভেবে উঠে গিয়ে বোরকা পরে তৈরি হয়ে নিল। মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, বাসায় থেকে আমার অনেক বোরিং লাগছে। হুমায়সাদের বাসায় 2 দিন থেকে আসি। আজ তরিকা বেগমের অফিস বন্ধ, তিনি শুয়েছিলেন। মেয়ের কথা উঠে বসে বললেন, হঠাৎ ওদের বাড়িতে যাবি কেন? জামাইকে বলেছিস? নজরাত খানিকটা বিরক্ত নিয়ে বলল, আমি কি এখনো তাদের বাড়িতে গিয়েছি যে কোথাও যেতে পারমিশন নিয়ে যেতে হবে? আমি যাচ্ছি। নজরাত চলে গেল। এটা নতুন না। যখনই নজরাতের মন খারাপ থাকে তখনই সে হুমায়সার কাছে চলে যায়। হুমায়সাও নজরাতের বাসায় আসে। তারা দুজন ভীষণ ভালো বান্ধবী, তাই কেউ বাধা দেয় না। সন্ধ্যাবেলা রাত শাশুড়ির বাসায় আসে। তরিকা বেগম নতুন জামাইকে দেখে কোনটা রেখে কি করবেন ভেবে পান না। তারপর নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। রাত শাশুড়ি মায়ের কাছে শুনেছে তার বউ বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছে, তাই এখানে আর থাকতে ইচ্ছা করছে না তার। কিন্তু চলে গেলে খারাপ দেখাবে, তাই অগত্যা বাধ্য হয়ে বসে আছেন। তঞ্জুমের নেশা এটা সেটা জিজ্ঞাসা করছে তাকে। সেও ভালো ছেলের মতো জবাব দিচ্ছে। তরিকা বেগম জামাইকে নুডলস আর ফুলপিঠা খেতে দেন। ফুলপিঠা আগেই বানিয়ে তেলে ভেজে রাখা ছিল, ওগুলো দ্বিতীয়বার তেলে ভেজে গুড়ের শিরাই দিয়েছে, সাথে রাঁধে আনা ফল আর মিষ্টিও দিল। তঞ্জুমের নেশা মেয়েকে বললেন, তরি, পানি দিলি না? হ্যাঁ আম্মা, দিচ্ছি। তারপর হন্তদন্ত হয়ে ছুটে পানি নিয়ে আসেন। বিয়ের পর নতুন জামাই প্রথম আসলো, অথচ মেয়েটা বাসায় নেই। তাই তিনি কি করবেন ভেবে পান না। তরিকা বেগম রাতকে বললেন, বাবা তুমি নাস্তা করো, আমি নজরাতকে বলি বাসায় চলে আসতে। এই কথা শুনে রাত ব্যস্ত হয়ে বলল, না আন্টি, ওকে কিছু বলার দরকার নেই। আমি এমনিতেই এসেছিলাম, চলে যাব এখন। কি বলো বাবা, আজকে থাকবে না?
নুসরাত নাই বলে তুমি চলে যেতে চাইছো? আমি এক্ষুনি নুসরাতকে আসতে বলছি। না আন্টি প্লিজ, ওকে আসতে বলবেন না, রাত হয়ে যাচ্ছে, একা আসাটা রিস্ক হবে। রাদের শেষের কথাই দমে যান তরিকা বেগম। সত্যিই তো রাত হয়ে যাচ্ছে, একা মেয়েটা আসবে কিভাবে? পরিস্থিতি তো ভালো না, কখন কি দুর্ঘটনা ঘটে তার তো কোনো ঠিক নেই। রাফি কোচিং করে মাত্র বাসায় ঢুকলো। নতুন দুলাভাইকে দেখে দৌড়ে এসে বলল। ভাইয়া কেমন আছেন? রাত মুচকি হেসে বলল। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। পড়াশোনা কেমন চলছে তোমার? এই চলছে কোনো রকম। ভালো নয় কেন? তরিকা বেগম বললেন। সারাদিন দুষ্টুমিতে মেতে থাকে, একদম পড়াশোনা করতে চায় না। ভালো হবে কিভাবে বলো? মায়ের কথায় রাফি লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। রাত কিছুক্ষণ পড়াশোনা নিয়ে রাফিকে বোঝায়, তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। নজরাত হুমায়শাদের বাসায় আসার পর থেকে মন খারাপ করে বসে আছে। হুমায়শা ও বান্ধবীর সাথে শোক পালন করছে। হুমায়শার মা তাদের জন্য সেমাই রান্না করে নিয়ে আসে। দুই বান্ধবীকে চুপ করে বসে থাকতে দেখে বললেন। কে রে, তোরা দুই বান্ধবী একসাথে হলে বাড়ি মাথায় করে ফেলতি, আর এখন এত নীরব কেন? হুমায়শা ঠোঁট উল্টে বলে। আমাদের আজকে মন ভালো নেই। কেন, কি হয়েছে? ও তুমি বুঝবে না। নজরাত সেমাইটা খেয়ে নে। তারপর তারা তিনজনে মিলে সেমাই খায়। হুমায়শার বাবা একজন প্রবাসী। তারা তিন বোন। বড় বোনের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে। তারপর হুমায়শা, এরপর তার ছোট বোন হাবিবা এবার পঞ্চম শ্রেণীতে পড়ে। হুমায়শাদের ঘরে বর্তমানে কোনো পুরুষ মানুষ থাকে না, তাই এখানে নির্দ্বিধায় চলে আসতে পারে নজরাত। তাছাড়া নজরাতদের বাসায়ও উপযুক্ত কোনো পুরুষ মানুষ নেই, তাই হুমায়শাও সেখানে নির্দ্বিধায় যেতে পারে। দুই বান্ধবীর দৌলতে তাদের মায়ের মধ্যেও সুসম্পর্ক গড়ে উঠেছে, তাই তারা মেয়েদের বাধা দেন না। অপরদিকে রাত নজরাতকে কল করে তার ফোন বন্ধ পেয়ে তাদের বাসায় এসেছিল, কিন্তু নজরাতকে না পেয়ে মন খারাপ করে চলে যেতে হয়। তার ধারণা সেদিনের ব্যবহারে হয়তো কোনোভাবে নজরাত কষ্ট পেয়েছে, তাই ফোন বন্ধ করে রেখেছে। তাছাড়া কয়েকদিন রাত অনেক ব্যস্ত থাকে, নজরাতের খোঁজ নেওয়ার সময় পায়নি বলে হয়তো মেয়েটা রাগ করে বান্ধবীর বাসায় গিয়ে বসে আছে। লজ্জায় শাশুড়ি মায়ের কাছে নজরাতের বান্ধবীর বাসার ঠিকানা চাইতে পারেনি সে। এখন বাসায় বসে আফসোস করছে। সেদিন নজরাতকে দেখার পর থেকে তার মাথায় তাসনুবার কথা ঘুরপাক খাচ্ছিল। তাসনুবা বলেছিল সেদিন নজরাত যে ছেলেটার সাথে দাঁড়িয়ে কথা বলছিল তার সাথে নজরাতের সম্পর্ক আছে, অথচ তখন তাদের বিয়ের কথা চলছিল। সত্যিই কি ওই ছেলেটার সাথে নজরাতের সম্পর্ক আছে বা ছিল? আগে সম্পর্ক থাকলেও রাতের কোনো সমস্যা নেই, কিন্তু এখনও যদি থেকে থাকে তাহলে? তাই রাত সেদিনের ছেলেটাকে খুঁজে বেড়ায়, কিন্তু পুরো ভার্সিটিতে খুঁজে পায় না। আসলে কারো নাম ঠিকানা না জানলে খুঁজে বের করা মুশকিল। নজরাতকে জিজ্ঞাসা করাও যাবে না। যদি এসব কিছু সত্যি না হয়ে থাকে তাহলে মেয়েটা কষ্ট পাবে, তাই তাকেও জিজ্ঞাসা করতে পারেনি রাত। ওদিকে তাসনুবাকে জিজ্ঞাসা করলেও বলে, শুনলাম তুই নাকি বিয়ে করছিস, বিয়ের পরেও অন্য মেয়েদের খবর নিচ্ছিস, ব্যাপারটা কি বলতো? এই তোর চরিত্র, যাকে কিনা অনেকে আইডল মনে করে, তোর বইয়ের সাথে যোগাযোগ করিয়ে দিস, তাহলে তাকে সাবধান করে দিব, তোকে যেন সব সময় চোখে চোখে রাখে। মেয়েটার কথা শুনে রাত সেদিন ভীষণ রেগে গিয়েছিল। তাকে তার বন্ধুরা শান্ত করে, না হলে হয়তো তাসনুবার গায়ে হাত তুলে বসতো। এরপর 2 দিন কেটে যায়, নজরাত এখনো বাসায় ফিরে আসেনি। তরিকা বেগম বেশ কয়েকবার কল করে ফোন বন্ধ পেয়েছেন। শেষে বাধ্য হয়ে হুমায়শাকে কল করলে সে জানায় নজরাতের জ্বর এসেছে। তরিকা বেগম বিচলিত হয়ে পড়লে হুমায়শা জানায় আজকে জ্বরটা ছেড়েছে, অনেকটা টেনশনের কিছু নেই। হুমায়শা ফোন রেখে নজরাতকে বলল, আন্টি তোর অসুস্থতার কথা শুনে টেনশন করছে, একটু কথা বললে পারতি। নজরাত খাটের বাজুতে বালিশ টেকা দিয়ে আধশোয়া হয়ে বসে আছে, মাথাটা ভীষণ ধরে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আম্মুর সাথে কথা বললে ঠিক ওনার কথা জিজ্ঞেস করতো, তাই বলিনি। সম্পর্ক শুরু না হতেই এভাবে ভেঙে যেতে দিবি? ওনার বোধহয় আমাকে পছন্দ নয়। কিভাবে জানলি? ভাইয়া কি এ কথা তোকে বলেছেন? ওনার রিয়াকশন দেখে বুঝতে পেরেছি আমি। বিয়েটা ভেঙে গেলে আম্মুকে কিভাবে সামলাবো আমি, এসব ভাবতে ভাবতেই মাথা কাজ করছে না। আর তুই তুই কষ্ট পাবি না? সেসব ভাবতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে আমার, জানিস। আমি না জানলে আর কে জানবে? হুমায়শা তার বান্ধবীর কষ্ট আর চোখে দেখতে পাচ্ছে না, তাই ঠিক করলো আগামীকাল ভার্সিটিতে গিয়ে রাদের সাথে কথা বলবে।
ছোট্ট ক্যাবিনেটের উপর রাখা দৈনিক যুগান্তর পত্রিকা। ফারুক সাহেব শূন্য চোখে চেয়ে আছে উপরের দিকে। জুই দরজায় দাঁড়িয়ে বলল, বাবা আসবো? আয় মা। বাবা তোমার কি শরীর খারাপ? কই না তো। তাহলে তুমি আগের মতো আমাদের খোঁজ খবর নাও না কেন? মনটা ইদানিং ভালো যায় না রে মা। তোমার মন খারাপ কেন বাবা? চৈতি আপুর সাথে ভাইয়ার বিয়েটা হয়নি বলে মন খারাপ তোমার? না, তোর জন্য আর এখন মন খারাপ হয় না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একটা বিয়ে ঠিক হতে যারা জড়িত থাকে তারা শুধু আছিলা মাত্র। বিয়েটা মূলত আল্লাহ তাআলার ইচ্ছেতেই হয়। অনেকেই বলেন না যে আমার জন্য বিয়েটা হয়েছে, নতুবা ভেঙে যাচ্ছিল। এসব আসলে ভুল বলে মানুষ। যে বিয়ে আল্লাহ রব্বুল আলমিন রাজি খুশি হয়ে ঠিক করেন সেই বিয়ে ঠেকায় কে বল? তাহলে তোমার মন খারাপ কেন? ইদানিং পত্রিকা পড়লে মনটা তৃষ্ণায় ভরে যায় বুঝলি। পাতা উল্টালেই নানান দিকে রাজনীতি, চুরি, ডাকাতি, খুন খারাপি ছাড়া ভালো কোনো সংবাদ পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে আজকাল। ভবিষ্যতের প্রজন্মে এরা কি দিয়ে যাচ্ছে বলতো? স্বাধীন দেশ থাকতেও কেমন পরাধীন মনে হয়। এসব ভাবলেই মাথাটা ভীষণ ধরে যায়। তাহলে এইসব নিয়ে ভেবো না বাবা। স্বার্থপর হতে বলছিস মা? কি করব বলো তো? এগুলো দেখা ছাড়া তো আর আমাদের উপায় নেই। আমরা সাধারণ মানুষ তো কিছু করতে পারবো না। যারা পারবে তারা তো হাত গুটিয়ে বসে আছে। যা বলছিস, তোদের কাজ নরম মাটিতে আঘাত করা। ঠিক বলছো বাবা। আম্মা আমাদের জন্য বসে আছে, এখন নাস্তা করবে, চলো। আচ্ছা চল। হুমায়শা ভার্সিটিতে ঢুকে ক্যাম্পাসের এক কোণে বেঞ্চে রাখা জায়গাটায় এসে বসলো। রাত আর তার বন্ধুরা মিলে এখানেই বেশিরভাগ সময় আড্ডা দেয়। আজকে বোধহয় এখনো আসে নাই। আশেপাশে ভালো করে দেখে নিল, না কোথাও দেখা যাচ্ছে না। তাদের ক্লাসে একবার গিয়ে খুঁজবে কি, কিন্তু এই সময়ে ক্লাস আছে কিনা তারও তো ঠিক নেই। তাছাড়া রাদের কিছুদিন পরেই মাস্টার্সের ফাইনাল পরীক্ষা। এই সময়ে ক্লাস হয় কিনা জানা নেই। আচ্ছা, কিছুদিন পর পরীক্ষা বলে রাত যদি ভার্সিটিতে আসা বন্ধ করে দেয় তাহলে তো মুশকিল। রাদের সাথে কথা বলতে না পারলে ওদের মধ্যে কিচ্ছু ঠিক হবে না। নানা কথা ভাবতে ভাবতে হুমায়শার মনটা খারাপ হয়ে গেল। এইদিকে নজরাতকে বলে এসেছে শপিং মলে যাবে সে। যদি সত্যি কথা বলতো তাহলে নজরাত বুঝে ফেলতো। তখন কিছুতেই হুমায়শাকে ভার্সিটিতে আসতে দিতে চাইতো না। প্রায় ঘন্টা খানেক এখানে বসে অপেক্ষা করলো হুমায়শা, কিন্তু রাদের দেখা পেল না। শেষে ধৈর্য হারা হয়ে চলে যাওয়ার জন্য ভার্সিটি থেকে বেরিয়ে লেগুনার জন্য দাঁড়ালে পেয়েও যায়। লেগুনায় তার সাথে একজন মহিলা যাত্রী, আর দুজন হলেই বোধহয় গাড়ি ছেড়ে দিবে। হুমায়শা মন খারাপ করে ভার্সিটির গেটের দিকে তাকিয়ে আছে। দুজন যাত্রী আসতেই গাড়ি ছেড়ে দিবে এমন সময় রাতকে বাইক সমেত ভার্সিটিতে ঢুকতে দেখা গেল। হুমায়শা দ্রুত বলল, মামা গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামাতেই হুমায়শা গাড়ি থেকে নেমে দৌড়ে ভার্সিটিতে ঢুকে গেল। তার এমন কাণ্ডে সবাই একটু অবাক হলো, কিন্তু কেউ কিছু বলল না। ড্রাইভার আর বুঝতে পারল না, গাড়ি ছেড়ে দিতে হলো। এইসব রোডে গাড়ি বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না তাই। হুমায়শা ভার্সিটিতে ঢুকে এদিক ওদিক তাকিয়ে সেই বেঞ্চের কাছে রাতকে দেখতে পেয়ে দ্রুত পায়ে হেঁটে রাদের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম। ও, অবশেষে আপনাকে পেলাম ভাইয়া। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে রাত তার বন্ধুদের দিকে একবার চেয়ে বলল, আমাকে বলছেন? হ্যাঁ ভাইয়া, আমি নজরাতের বান্ধবী হুমায়শা। নজরাতের নাম শুনে উদ্বিগ্ন হয়ে রাত বলল, ও কি আপনার বাসায় আছে? হ্যাঁ ভাইয়া, ওর ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার কি সময় হবে? হ্যাঁ অবশ্যই, চলেন কোথাও বসে কথা বলি। আচ্ছা। তারপর রাত তার বন্ধুদের বলে হুমায়শাকে নিয়ে ভার্সিটির পাশে একটা ছোট্ট রেস্তোরাঁয় বসে। হুমায়শা প্রথমে বলে, ভাইয়া, নজরাত খুব আপসেট হয়ে আছে। আমি ওর থেকে সব কিছু শুনেছি। তাছাড়া বিয়ের আগে আপনি যখন দেখতে যান তখন আমি ওকে ওভাবে সাজিয়ে দিই। ও লজ্জায় আপনার সামনে যেতে চাইছিল না, সেজন্য। এর আগের দিন ভার্সিটিতে বান্ধবীরা মিলে ডিয়ার দিয়েছিল, তাই আপনার সাথে কথা বলতে গিয়েছিল। সব কিছুর জন্য ও খুব লজ্জা পাচ্ছিল, সেই জন্য বিয়েটাও করতে চাইছিল না। এখন আপনি ওকে ভুল বুঝছেন। আমি কি বলবো ঠিক গুছিয়ে বলতে পারছি না হয়তো। রাত সবটাই শুনল এবং বুঝতে পারল। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল, আমি বুঝতে পারছি সব কিছু। ওর ফোন বন্ধ পেয়ে আমি ওদের বাসায় গিয়েছিলাম। তখন আমার শাশুড়ি মা বললেন ওর কোনো এক বান্ধবীর বাসায় গিয়েছে।
কিন্তু ফোন কেন বন্ধ করে রেখেছে বলেন তো? ও কি ভুলে গিয়েছে যে ও এখন বিবাহিত? ওকে ওর হাজবেন্ড খুঁজতে পারে, এটা কি ও বুঝতে পারছে না বলেন? আপনি নাকি কয়েকদিন ওর সাথে কোনো যোগাযোগ করেন নাই, তাই ও ভাবছে আপনি ওর উপর রেগে আছেন, তাই ওর সাথে কোনো যোগাযোগ করছেন না। হ্যাঁ, কিছুদিন ভীষণ ব্যস্ত ছিলাম, তাছাড়া পড়াশোনা আছে, পরীক্ষার তো বেশি দিন নেই। আপনি ওকে বললেন আমি ওর উপর রেগে নেই, আর ও যেন ফোন বন্ধ না রাখে। আচ্ছা বলবো, আজকে তাহলে আসি ভাইয়া। হুমায়শা বসা থেকে উঠতে নিলে রাত দ্রুত বলে ওঠে। সে কি কিছু না খেয়ে চলে যাবেন? কি খাবেন বলেন? হ্যাঁ ভাইয়া, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আজকে যেতে হবে। না না, তা বললে তো হবে না। আমি অনুরোধ করছি কিছু খেয়ে যান, না হলে আমার খারাপ লাগবে। আচ্ছা তাহলে কোল্ড কফি খাবো। শুধু কফি? হ্যাঁ ভাইয়া, আমার বাসায় যেতে হবে। আচ্ছা, তাহলে নুসরাতকে নিয়ে যেদিন আসবেন তখন বেশি করে খাবেন। রাদের কথায় হুমায়শাও মুচকি হেসে বলল। ইনশাআল্লাহ। তারপর হুমায়শা কোল্ড কফি খেয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে রিকশার জন্য দাঁড়ালে রাত নিজেই রিকশা ঠিক করে ভাড়া মিটিয়ে দেয় রিকশা চালককে। এতে ভীষণ অপ্রস্তুত হয়ে যায় হুমায়শা। রাতকে বলে, এইসবের কি দরকার ছিল ভাইয়া? আমার জন্যই তো আপনার লেট হলো না। আচ্ছা যাই হোক, আপনার বান্ধবীকে মনে করে বলবেন প্লিজ। আচ্ছা বলবো। হুমায়শা চলে যাওয়ার পর রাতও বাসায় চলে যায়। নজরাতের খোঁজ পাওয়াতে এখন শান্তি লাগছে। মনটা কিছুদিন খুব অস্থির লাগছিল তার। ফারুক সাহেব বসে চা পান করছিলেন, এমন সময় জুই আব্বা বলতে বলতে হন্তদন্ত হয়ে ছুটে আসে। ফারুক সাহেব চায়ের কাপ রেখে বললেন, কিরে এভাবে ছুটাছুটি করছিস কেন? ব্যথা পাবি তো। আব্বা, খবর শুনেছ? কোটা বাতিলের জন্য ছাত্র আন্দোলন নেমেছে। ভালো কাজে নেমেছে তারা, আল্লাহ তাদের সহায় হোক, আমিন। জানিস অনেক মানুষ আছে যারা মুক্তিযোদ্ধার নামে জালিয়াতি, প্রতারণা ও অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার পরিচয়ে সরকারি ভাতা নিচ্ছে। তাছাড়া এই কোটা মুক্তিযোদ্ধাদের জন্য বা তাদের ছেলেমেয়েদের জন্যও ঠিক আছে, কিন্তু তাদের নীতিপুথিদের দেওয়ার কোনো মানে হয় না। তাদের যদি মেধা থাকে তাহলে তারা কোনটা সেখানে কোনোটার কোনো প্রয়োজনই নেই। কোটার জন্য অনেক মেধাবী শিক্ষার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। জি আব্বা। দিন যত যাচ্ছে কোটা বাতিলের আন্দোলন তত ভয়াবহ রূপ নিতে থাকে। ফারুক সাহেব জুইকে আন্দোলনে পাঠাতে চাইলে লিপি বেগম বাধা দিয়ে বলেন, উম্মি রিয়াদরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় আমরা 6 জন মহিলা খয়বরের যুদ্ধে শরিক হওয়ার জন্য রওনা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে আমাদেরকে ডাকলেন। আমরা তার নুরানি চেহারায় গোম্বার আলামত দেখেছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কার অনুমতি লইয়া আসিয়াছ? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা পশম বুনিতে জানি, জেহাদে ইহার প্রয়োজন হয়। আমাদের সাথে জখমের ঔষধও আছে। আর কিছু না হোক মুজাহিদদের তীর এগিয়ে দেওয়ার কাজে সাহায্য করব। কেউ অসুস্থ হলে সেবা শুশ্রূষার কাজে সাহায্য, ছাতু গোলানো, পানি দেওয়ার কাজে সাহায্য করব। অতঃপর তিনি অনুমতি দিলেন। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বুঝলাম যে মহিলারা যুদ্ধে যাওয়া রাসূল অপছন্দ করেছেন। আর যারা তখনের দলিল দেন তাদের জানা আবশ্যক যে মহিলারা ময়দানে নামে নাই। জিহাদের সময় উভয় পক্ষ নিজেদের নির্ধারিত এলাকায় তাঁবুতে অবস্থান করত। মহিলারা নিজেদের দলের লোকদেরকে সাহায্য করত। নন মাহারামদের গায়ে ধরে ধরে বাঁচাতে নামতো না। আর যখন পর্দার হুকুম নাজিল হলো তখন অনেক কিছুই বদলে গেল। দাসীরা যেত সাথে যেন খেদমত করতে পারে। জুই তাও মায়ের অবাধ্য হয়ে বলল, অনেক মেয়েরাই তো নেমেছে, আমি গেলে কি হবে আম্মা? যারা নেমেছে তারা কলেজের শিক্ষার্থী। আমিও তো কলেজের স্টুডেন্ট। তারা পর্দার ব্যাপারে জানে না বা জানলেও মানে না। তুই তো জানিস, তারপরও বলছিস কেন?
শেষে মায়ের সাথে না পেরে জুই মন খারাপ করে নিজের রুমে চলে যান। আর ফারুক সাহেব বাহিরে বের হন ছাত্রদের কোনো সাহায্য করতে পারেন কিনা দেখার জন্য। এদিকে রাত শাহমাত এই আন্দোলনে যোগ দিয়েছে শুনে দুশ্চিন্তায় পড়ে রাত দিন আল্লাহ তাআলাকে ডেকে চলেছে নজরাত। নজরাত আন্দোলনে যোগ দিতে চেয়েছিল, কিন্তু তরিকা বেগম কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি স্বামীকে হারিয়ে নিঃস্ব হয়েছিলেন, এখন সন্তানকে হারাতে চান না। ইতিমধ্যে কতগুলো পরিবার তাদের সন্তানদের হারিয়ে আত্মনাদ করছেন দেখা যাচ্ছে। তারপরে কোন ভরসায় মায়েরা তাদের সন্তানদের রাজপথে পাঠানোর ভরসা করবেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন, বেশ কয়েকজন চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এদের মধ্যে রাত ছিল। দুপুরবেলা খবর পেয়ে দৌড়ে যায় নজরাত। এত আহতদের ভিড়ে রাতকে খুঁজে পেতে অনেক সময় লেগে যায় নজরাতের। বেচারাকে পিটিয়ে প্রায় আধমারা করে ফেলেছে। স্বামীকে এমন অবস্থায় দেখে পাগল প্রায় নজরাত। পাশে শাশুড়িমা অঝোর ধারায় কাঁদছেন। নজরাত কাছে যেতেই তাকে ধরে আরও কান্নায় ভেঙে পড়েন তিনি। নজরাত নিজেই নিজেকে সামলাতে পারছে না। এই মানুষটাকে কিভাবে সামলাবে তার জানা নেই। ডাক্তার বলেছেন ঠিক হতে অনেক সময় লাগবে। ঠিক কতদিন লাগবে তারা এখন বলতে পারছেন না। 1 সপ্তাহ পর রাতকে তাদের বাসায় নিয়ে আসা হয়। হসপিটালে এত ভিড়ের মাঝে ছেলেটা ঠিক হবে না বলে মনে করেন লিপি বেগম, তাই তিনি বাসায় নিয়ে আসেন। তরিকা বেগম জামাইকে দেখে যান। দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে তার। ঠিক এই কারণেই তিনি এসব আন্দোলন চান নাই। যেখানে মায়েরা তাদের সন্তানকে অকালে হারিয়ে ফেলবে এমন স্বাধীনতাকে নিয়ে চান না কখনোই। হয়তো এখানে মানুষ স্বার্থপর বলবে, কিন্তু মায়েরা তাদের সন্তানদের জন্য শুধু স্বার্থপর না, সবকিছু করতে পারেন। স্বামীর এই বিপদের দিনে ঘরে হাত গুটিয়ে বসে থাকতে পারল না নজরাত। লজ্জা শরম ভুলে স্বামীর ঘরে রওনা দিল। তরিকা বেগম বাধা দিতে গিয়েও দিতে পারলেন না। এখানে বাধা দেওয়া তার অধিকারের মধ্যে পড়ে না। কলিং বেলের শব্দ শুনে জুই এসে দরজা খুলে অবাক হয়ে বলল, ছোট ভাবি, এসো ভিতরে আসো। আম্মা দেখো কে এসেছে। নজরাত ভিতরে ঢুকলে লিপি বেগম আসেন। তাকে দেখে নজরাত বলে, ওনার এমন অবস্থার সময় বাসায় বসে থাকতে পারলাম না আম্মা, তাই চলে এলাম। আমি কি ভুল করেছি? লিপি বেগম ভীষণ খুশি হয়ে বললেন, না না, একদম ঠিক করেছো। তারপর জুইকে বলল, তোর ভাবির ট্রলি ব্যাগটা ঘরে নিয়ে যা। জুইয়ের সাথে রাদের রুমে যাও, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবে। নজরাত দিয়ে আচ্ছা বলে জুইয়ের সাথে যায়। রাদের রুমে ঢুকতেই তাকে দেখতে পেল। হাত পায়ের ইনজুরির জন্য বেচারা হাঁটাচলা করতে পারে না, তাই সারাদিন শুয়ে থাকতে হয়। জুই ট্রলি ব্যাগটা রেখে চলে যায়। নজরাত নিঃশব্দে রাদের পাশে বসে। রাত চোখ বন্ধ করেছিল বলে নজরাতকে দেখতে পায়নি। কারো বসার অনুভব করে চোখ মেলে তাকিয়ে বিস্মিত হয়ে যায় রাত। একটু জোরেই বলে ওঠে, তুমি এখানে কখন এসেছো? এখন তো পরিস্থিতি একদম ভালো না। তুমি বাসা থেকে একা বের হতে গেলে কেন? আমি আসাতে আপনি খুশি হননি? তাহলে কি চলে যাব? রাত নির্বিকার মুখে বলল, সেটা বলি নাই। এখন মেয়েরা রাস্তাঘাটে একদম নিরাপদ না। এমনিতেই হাঁটাচলা করতে পারছি না, তারপর নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে। দেশের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতে পারছি না। জানো, এই মুহূর্তে এক টুকরো সুখ হয়ে এসেছো তুমি। এদিকে নজরাতের চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে। এখন রাত বিচলিত হয়ে বলল, এই বোকামে কাঁদছো কেন? আমি তো তোমার নিরাপত্তার কথা ভেবেই ওসব বলেছি। সেজন্য কাঁদছি না, আপনার অনেক কষ্ট হচ্ছে ভেবে কাঁদছি। আপনি কেন গেলেন বলেন তো? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে একবার ভেবে দেখেছেন? আমার কথা একটু ভাববেন না আপনি? আমি তো মরে যাইনি বলো। তাহলে কষ্ট পাচ্ছ কেন এসব ভেবে? কত ছাত্ররা নিজের কথা না ভেবে আন্দোলনে যোগ দিচ্ছে, প্রাণ হারাচ্ছে। সেসব দেখতে গেলে তো আমি কিছুই করতে পারলাম না দেশের জন্য। আমিও তো যেতে পারলাম না। ফেসবুকে আন্দোলন নিয়ে পোস্ট করাতে কিছু লোক হুমকি দিয়েছে। সেসব শুনে আম্মা কিছুতেই যেতে দিল না। মেয়ে মানুষ, তোমার যে কাজ নেই। কখন এসেছো? কিছু খেয়েছো? বেশিক্ষণ হয়নি এসেছি। ও, তাহলে যাও, ফ্রেশ হয়ে নাও। ওই যে বাথরুম। নজরাত আচ্ছা বলে ফ্রেশ হতে চায়। নজরাত ফ্রেশ হয়ে আসলে শাশুড়িমা তার জন্য চিকেন ফ্রাই করে দেয়। মেয়েটা প্রথমবার তাদের বাসায় এসেছে, তাই মন খারাপ থাকলেও এইটুকু করতেই হলো। নজরাত নিজে খাওয়ার সাথে সাথে রাতের মুখে একটু করে দিতে থাকে। রাত খাবে না বললেও শুনে না। খাওয়া শেষে দুজনে মিলে আন্দোলন নিয়ে কথা বলছে।
এমন সময় বাহির থেকে আর্তনাদ শুনতে পেয়ে নজরাত বলল, আমি দেখে আসছি, আপনি থাকুন। ফারুক সাহেব কারোর সাথে ফোনে কথা বলে ধপ করে ফ্লোরে বসে পড়লেন। লিপি বেগম দৌড়ে এসে বললেন, রাসেলের বাপ, কি হয়েছে তোমার? এভাবে ফ্লোরে বসে পড়লে কেন? কার সাথে কথা বললে? ইতিমধ্যে জুই আর নজরাতও এসেছে। জুই বাবার পাশে বসে বলল, আব্বা, কি হয়েছে তোমার? ফারুক সাহেব খুব কষ্ট করে উচ্চারণ করলেন। আমার রাসেল আর নেই। লিপি বেগমের ভিতরটা ছ্যাদ করে জ্বলে উঠল। উত্তেজিত হয়ে বললেন, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? ফারুক সাহেব খানিকটা ক্ষোভ প্রকাশ করে বললেন, তোমার তো কষ্ট হওয়ার কথা না? একটা অন্যায় করেছে বলে ছেলেটাকে বাড়ি ছাড়া করলে। তোমার নাকি লজ্জা হতো এই ছেলেকে নিয়ে, অথচ তোমার ছেলে তোমাকে শহীদের মা বলে সম্মান দিয়ে গেল। লিপি বেগম কান্নায় ভেঙে পড়ে বললেন, ছেলের উপর রাগ অভিমান ছিল, তাই বলে তো তার মৃত্যু কামনা করিনি। মা হয়ে ছেলের মৃত্যু কামনা কিভাবে করব আমি? আমার অন্তরটা ফেটে যাচ্ছে। নজরাত লিপি বেগমকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। জুই তার বাবাকে ধরে কাঁদছে। বাড়িটাতে পুরো শোকের ছায়া নেমে এসেছে। রাত নিজের রুম থেকে সবটাই শুনল। শূন্য চোখে উপরের দিকে তাকিয়ে রইল। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার। নজরাত রাদের সাথে রয়ে গেল, আর বাকিরা হসপিটাল থেকে লাশ এনে দাফনের জন্য গিয়েছে। নজরাতকে কাছে পেয়ে বাচ্চাদের মতো কান্না করে দেয় রাত। মায়ের আড়ালে বড় ভাইয়ের সাথে ঠিকই যোগাযোগ রাখত সে। মাই তাকে যে ভীষণ ভালোবাসত। এই তো কয়েক মাস আগে একদিন ভোরবেলা ভাই তাকে কল করে কান্না করে দেয়। রাত তখন বিচলিত হলে রাসেল জানায় সে বাবা হতে চলেছে। সেই খুশিতে কান্না করছে। রাত সেদিন প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দ কিছুটা অনুভব করতে পারে ভাইয়ের কাণ্ড শুনে। 3 মাস পর রাত সুস্থ হলে নজরাত নিজের বাসায় ফিরে আসে। রাতের পরীক্ষার মুহূর্তে সে থাকলে রাত পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, তাই ফিরে আসা। নজরাত চলে আসার দিন রাত তাকে একদম ছাড়তে চাইছিল না। বেশ কিছুক্ষণ ঝাপটে ধরে বসেছিল আর বলেছিল, এই কদিনে আমি তোমাতে আসক্ত হয়ে গিয়েছি প্রিয়, তুমি থেকে গেলে হয় না? নজরাত কঠোর মুখভঙ্গি করে বলেছিল। না, হয় না। রাত মন খারাপ করে থাকলেও আর কিছু বলেনি। নিজেই নজরাতকে তার বাসায় পৌঁছে দিয়ে যায়। তারপর পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। এখন আর আগের মতো বন্ধুদের সাথে আড্ডা জমাতে পারে না। ভাইয়ের মৃত্যুতে অনেকটা নীরব হয়ে যায় রাত। রাসেলের বউ 7 মাসের অন্তঃসত্ত্বা। লিপি বেগম তাকে নিয়ে এসেছেন। ছেলের মৃত্যুর পর এখন আর কোনো রাগ নেই তার। হয়তো রাসেলের বউ চৈতির সাথে পুরোপুরি স্বাভাবিক আচরণ করতে পারেন না, তবে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। তাছাড়া জুই বা জান্নাতকে দিয়ে সময় মতো খাবার দাবার পৌঁছে দেন চৈতির ঘরে। চৈতি সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে নিজের ঘরে। বাহিরের কিছু নিয়ে তার কোনো আগ্রহ জাগে না। সারাক্ষণ ঘরবন্দি হয়ে থাকতেই ভালো লাগে যেন। রাসেলদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে একটা বাড়িতে চৈতির বাবা মা ভাড়া থাকতেন। রাসেল ওই পথ দিয়ে প্রতিদিন অফিসে যাতায়াত করত। মাঝে মাঝে এই চৈতিকে দেখতে পেত, আর সেখান থেকেই ভালো লাগা তৈরি হয়। তারপর দুজনের মধ্যে প্রেম। লিপি বেগমকে একদিন জানিয়েছিল তাদের প্রেমের কথা, কিন্তু লিপি বেগম বলেছিলেন, এসব হারাম সম্পর্ক আমি কিছুতেই মেনে নিব না। আমার পছন্দ করা মেয়েকে তোকে বিয়ে করতে হবে। এদিকে চৈতির প্রচুর বিয়ের ঘর আসছিল। রাসেল এই কথা জানার পর সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে বিয়ে করবে। অতঃপর তাই করল। বিয়ে করার পর লিপি বেগম মেনে না নিলে 2টো রুমের ছোট্ট একটা বাসা ভাড়া করে তাদের ছোট্ট সংসার শুরু করে। খুবই আনন্দের দিন পার করছিল তারা। তার মধ্যে নতুন অতিথি এর আগমনী বার্তা সংসারের সুখ দ্বিগুণ হয়ে উঠেছিল। কিন্তু বেশি দিন তা সইল না চৈতির কপালে। রাসেলের মৃত্যু যেন দুমড়ে মুচড়ে শেষ করে দিল চৈতির সুখের সংসার। তার মতে, যেখানে আমার স্বামীকে হারাতে হয় এমন স্বাধীন দেশ তো আমি চাই না। নজরাত আবার ভার্সিটিতে যাওয়া শুরু করেছে। এখন আর আগের মতো রাতকে কোথাও দেখতে পায় না সে। আগে বিরক্ত লাগতো, কিন্তু এখন দেখতে পেলে ভালো লাগতো। সবার আড়ালে লুকিয়ে তাকিয়ে থাকতো। কি আর করার, সময় পাল্টায় সাথে মুহূর্তগুলো। রাত পড়া শেষ করে রাতে কল করে প্রতিদিন। তাছাড়া আর তাদের মধ্যে কথা হয় না। আজকে নজরাত কিছুতেই চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না। জোর করে সজাগ থাকলে ভীষণ মাথা ব্যথা করে তার, তাই ঘুমিয়ে পড়ল। সেই ঘুম রাত 2টায় একটা স্বপ্ন দেখে ভাঙল। ঘুম থেকে উঠে এসে ব্যালকনিতে চলে গেল। নিজের রাস্তায় কাউকে খুঁজল। স্বপ্নে দেখেছে রাত এসেছে। এখন ভালো করে খুঁজে বুঝলো এটা তার স্বপ্ন ছিল। রুমে ফিরে এসে কিছুক্ষণ বসে রইল। এখন খিদা অনুভব হচ্ছে। না খেয়েই ঘুমিয়ে পড়েছিল তখন। বাথরুম থেকে চোখ মুখে পানির ঝাপটা দিয়ে এসে বিস্কুটের প্যাকেট নিয়ে বসলো। ফোন ইউজ করছে আর বিস্কুট খাচ্ছে।
অনলাইনে গিয়ে দেখলো রাত বেশ কয়েকবার কল করেছিল। নজরাত কল রিসিভ করেনি বলে মেসেজ দেয়। কেউ ঘুমিয়ে পড়েছো? মেসেজটা দেখে নজরাতের খুব আফসোস হচ্ছে কেন সে ঘুমিয়ে গেল। এক্ষুনি রিপ্লাই দিল। কয়েক সেকেন্ড অতিবাহিত হতে না হতেই কল আসে। কলের শব্দে নজরাত কিছুটা ভয় পেয়ে যায়। নজরাত বুঝতে পারেনি রাত জেগে আছে। তার উপর নিস্তব্ধ রুমে হঠাৎ কলে ভয়ে চমকে ওঠে। নিজেকে সামলে রুমের লাইট অন করে কল রিসিভ করে। রাত বালিশের উপর হয়ে শুয়ে আছে। নজরাত বলল, আপনি কি ঘুমান নাই এখনো? না। কেন? রাত জেগে থাকলে শরীর খারাপ করবে না? আমার বউয়ের সাথে কথা হয়নি বলে ঘুম আসছিল না। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে? খাবার খেয়েছিলে? ঘুমের জন্য খাবার খাওয়ার সময় ছিল না, তাই এখন বিস্কুট খাচ্ছি। তুমি এমন ঘুম কাতুরে জানতাম না তো। এদিকে তোমার ঘুমের জন্য আমার ঘুমের 2:30টা বেজে গেল। এই দায় এখন কে নিবে বলো? তোমাকে শাস্তি দেওয়া উচিত। ইস, আসছে। আমি কি আপনাকে নিষেধ করেছি ঘুমানোর জন্য? আপনি নিজ থেকেই ঘুমান নাই। তোমার মতো লবণ ছাড়া তরকারি তার কি বুঝবে? হইছে, আমি তরকারিতে লবণ দিয়েই খাই। আপনার মতো মুঠো করে লবণ খাই না। আসছে লবণখোর কোথাকার। আমি যখন পার্মানেন্টলি আপনাদের বাসায় আসবো, তখন লবণ ছাড়া তরকারি রান্না করে আপনাকে খাওয়াবো। লবণ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেটা আপনি জানেন না? অতিরিক্ত লবণ খাওয়ার ফলে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ। এর কারণ হলো সোডিয়াম জাতীয় খাবার রক্তে চাপ বাড়ায়, ফলে ধমনির মধ্যে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হয়। সেই সঙ্গে এই অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যার ঝুঁকি। এইসব জানার পরেও কি করে পারেন এত লবণ খেতে? আমি অনেক পানি খাই, সো লবণ আর শরীরে থাকে না, ওটা ড্রেন হয়ে যায়। আপনার এই কচুর মাথার যুক্তি আপনার কাছেই রাখেন। ঘুমাবেন কখন? আমি ঘুমাবো। নজরাত যে রেগে গেল এটা বুঝতে পারল রাত, তাই বলল, আগামীকাল দেখা করবে? তাহলে আমি এসে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, এখন রাখছি, আপনি ঘুমান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এতদিন ব্যাপারটা আমলে না নিলেও এখন লিপি বেগমের কাছে চৈতির এভাবে ঘরবন্দি হওয়ার সুবিধার মনে হচ্ছে না। মেয়েটা এভাবে অসুস্থ হয়ে যাবে, তাই তিনি চৈতির ঘরে গেলেন। নাস্তা টেবিলেই পড়ে আছে। এতক্ষণে মনে হয় সব ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা না খেয়ে জানালার গ্রিল ধরে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। লিপি বেগমের ভিতরটা কেমন যেন করে উঠল। সেও সন্তান হারিয়েছে, কিন্তু তার বাকি সন্তানদের দিকে তাকিয়ে হয়তো কিছুটা হলেও কষ্ট ভুলে থাকতে পারেন। কিন্তু এই মেয়েটা তো কোনো কিছুর বিনিময়ে সেটা পারে না। তাদের উচিত সবাই মিলে মেয়েটাকে সময় দেওয়া, যেন খারাপ চিন্তাগুলো মনের মধ্যে না আসতে পারে। লিপি বেগম দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলো। চৈতি সামনে ঘুরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তিনি বললেন, খাবারটা খাওনি কেন? ঠান্ডা হয়ে গেল তো। খেতে ইচ্ছা করছিল না। সকালের ওষুধ আছে না? জি আছে। আমি খাবারটা গরম করে আনছি, খেয়ে ওষুধ খেয়ে নিও। গরম করতে হবে না, এমনিতেই খেয়ে নিতে পারবো। ভুনা খিচুড়ি আর ডিম ভুনা ঠান্ডা খেতে ভালো লাগে না, তাই লিপি বেগম শুনলেন না। ওভেন থেকে গরম করে আনলেন। বললেন, আমি খাই দেই। এই কথা শুনে চৈতির চোখ পানিতে চিকচিক করছে। আজ রাসেল এই দৃশ্য দেখতে পেলে ভীষণ খুশি হতো। লিপি বেগম চৈতিকে খাইয়ে দুপুরে রান্নার কাজ শুরু করলেন। কিছুক্ষণ পর চৈতি রান্নাঘরে এসে বলল, দিন আমি সবজিগুলো কেটে দেই। কাজের মধ্যে থাকলেও মেয়েটা একটু স্বাভাবিক হতে পারবে, তাই লিপি বেগম নিষেধ করলেন না। রাত নাস্তা করে নজরাতকে নিয়ে একটা লেকে নিয়ে যায়। বেঞ্চে বসে রাত বলল, 2 দিন পর পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হওয়ার আগে আর আমাদের দেখা হচ্ছে না। আচ্ছা, তোমার কি খারাপ লাগবে? আমি অপেক্ষার প্রহর গুনব। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শোনো, তোমাকে একটা ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করার আছে। কোন ছেলে? নজরাত টিভিতে ইসলামিক প্রশ্ন উত্তর অনুষ্ঠান দেখছে। এমন সময় তাদের বাড়িওয়ালার বউ আসেন। এই মহিলাকে নজরাতের একদম পছন্দ হয় না। মহিলার কুটনামিতে জুড়ি নেই। আজকে কোন মতলবে তাদের বাসায় এসেছে আল্লাহ জানেন। এই সেই নজরাতকে বললেন, কি রে নজরাত, শ্বশুরবাড়ি থেকে কবে আইলিয়া? এমন প্রশ্নের কোনো মানে হয়? এই নিয়ে বেশ কয়েকবার তিনি জিজ্ঞাসা করেছেন নজরাত শ্বশুরবাড়ি কবে যাবে। তখন তাকে তরিকা বেগম স্পষ্টভাবে বলেছেন যে জামাইয়ের পরীক্ষা শেষ হলে নিয়ে যাবে। কয়েক মাস বা এর বেশিও লাগতে পারে।
অথচ এই মহিলা আবারও এসব কথা জিজ্ঞাসা করছেন, যেন ওনার ঘরের খাবার খেয়ে শেষ করছে নজরাত। তরিকা বেগম রান্নাঘর থেকে এসে বললেন, ও ভাবি, আপনি এসেছেন, বসেন ভাবি। নজরাত মাকে পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচল। দ্রুত উঠে চলে যেতে নিলে ভদ্রমহিলা নজরাতকে থামিয়ে দিয়ে বললেন, শোনো মেয়ে, দিনকাল যা পড়েছে, এভাবে জামাইকে ছেড়ে থাইকো না বেশি দিন। পুরুষের মন বোঝাই তো কোন দিক থেকে কোন দিক চলে যায় তার তো কোনো ঠিকই নেই। আজকাল বউ পাশে থাইকাই যে আকাম কুকাম করে পুরুষেরা, তাদের কোনো বিশ্বাস নেই। মহিলার কথায় নজরাত খানিকটা বিব্রত বোধ করে বলল, ওনার পরীক্ষা চলছে, তার মধ্যে আপনি কি সব বলছেন আন্টি? আমি বুঝতে পারলাম আপনি ঠিক কি বোঝাতে চাইলেন। বুঝবা বুঝবা, যখন আর সামলানোর কিছু থাকবো না তখন বুঝবা আমার কথা। নজরাত আর কিছু বলল না, নিজের রুমে দরজা বন্ধ করে বসে রইল। মনটা ভীষণতায় ভরে গেছে তার। রাতের উপর পূর্ণ আস্থা আছে তার, কিন্তু এই মুহূর্তে কেমন যেন অস্থির লাগছে। নজরাত আর নিজেকে সামলে উঠতে পারল না। কান্নাগুলো চোখের পানি হয়ে ঝরে পড়া শুরু করে। শেষে বালিশের উপরে মুখ লুকিয়ে ফুপিয়ে কান্না করে। রাতের খাবার খেতে তরিকা বেগম ডাকলেও দরজা খুলে না। রাত 10টার পর নজরাতের ফোন বন্ধ পেয়ে শাশুড়ি মায়ের ফোনে কল করে জানতে চায় নজরাতের কি হয়েছে, ওর ফোন বন্ধ কেন। তরিকা বেগম কি বলবেন ভেবে পান না, তাই বলেন, ওর বোধহয় মন খারাপ। তুমি চিন্তা করো না বাবা, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। নজরাত পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোন অন করে দেখলো রাত অনেকবার কল করেছিল। অনলাইনে গিয়ে দেখে সেখানেও অনেকগুলো মেসেজ দিয়ে রাখছে। নজরাত শুধু মেসেজের রিপ্লাই দিল, ভালো লাগছিল না, তাই ফোন বন্ধ রাখছিলাম। কিছুক্ষণ পর রাত কল করে, জিজ্ঞাসা করে নাস্তা করছে কিনা নজরাত। নজরাত বলল করেছে। তারপর স্বাভাবিক কিছু কথা বলে রেখে দেয়। ভার্সিটিতে এসে একটা ক্লাসের পর গ্যাপ থাকে, তখন নজরাতের বান্ধবীরা মিলে লাইব্রেরি বা ক্যান্টিনে বসে গল্পগুজব করে। আজকে লাইব্রেরিতে বসে গল্প করছে তারা। মেয়েদের গল্পগুজবের মধ্যে ফিউচারে বিয়ে নিয়ে আলোচনা থাকেই, এটা কমন ব্যাপার। তো অবিবাহিত যারা, তাদের স্বপ্ন খুব সুন্দর করে সাজবে বিয়ের দিন। আর বিবাহিতদের কথা সাজগোজ করতে পারলে বলে কিভাবে সেজেছিল, কি জুয়েলারি পরেছিল, আর না করতে পারলে আফসোস করে। এসব আলোচনায় শেষে সবাই নজরাতকে ধরল, কারণ নজরাত কিছুই বলছে না, আনমনা হয়ে বসে আছে। মারুফা বলল, এই নজরাত, তুই তো কাউকে না জানিয়ে বিয়ে করে নিলি, শুনেছি পরে উঠিয়ে নেবে। তখন কিভাবে সাজবি প্ল্যান করেছিস? আর তখন আমাদের দাওয়াত দিবি তো, নাকি আবারও লুকিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবি? মারুফার কথায় সবাই হেসে দেয়। মারুফা আবার বলল, আচ্ছা, তোদের তো বিয়ে হয়ে গেছে, তা টিয়ে তো হয়ে গেছে তাই না? এমন কথায় সবাই মুখ চেপে হাসে। এদিকে নজরাত ভরকে যায় এমন কথায়, হাতের নখ খুঁটতে থাকে। শেষে ভেবে বলে, স্বামী স্ত্রীর গোপন কথা কারো বলতে নিষেধ, জানিস না বেদ্যপ মেয়ে কোথাকার। মারুফা বলল, আরে বান্ধবীদের কাছে একটু একটু বলে কিছু হয় না, বল না কি হয়েছে, কে প্রথম কাছে এসেছিল? নজরাত কোরআনের ব্যাখ্যা দিয়ে বলল, সমাজের অনেকেই আছে বন্ধু বান্ধবদের কাছে বাহাদুরি প্রকাশ করতে গিয়ে স্বামী স্ত্রীর একান্ত বিষয় কিংবা পারিবারিক গোপনীয় বিষয়াদি তাদের কাছে বলে বেড়ায়। এটা অনুচিত ও খেয়ানতের কাজ। সাহাবী হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে যে আমানতের খেয়ানত সবচেয়ে বড় বলে গণ্য হবে, তা এই যে কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, স্ত্রীও স্বামীর সঙ্গে মিলিত হয়, তারপর স্বামী স্ত্রী একান্ত বিষয়গুলো অন্যদের কাছে প্রকাশ করে দেয়। স্বামী স্ত্রীর একান্ত বিষয় অন্যের কাছে প্রকাশ করা গর্হিত অপরাধ। ইসলামী বিধানে শুধু স্বামী স্ত্রী নয়, পরিবারের যে কোনো সদস্য এ ধরনের গোপন কথা প্রকাশ করা খুবই অন্যায়। স্বামী স্ত্রী ও পরিবারের গোপন কথা সংরক্ষিত রাখা ইসলামের অনুপম সৌন্দর্য। তাই এগুলো কেউ কাউকে জিজ্ঞেস করবি না প্লিজ। আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই মৃত্যুর ভয় রেখে অন্যায় থেকে নিজেকে সংযত করতে হবে আমাদের। মারুফা এবং অন্যান্য বান্ধবীরা নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে বলল, আর কাউকে এগুলো নিয়ে জিজ্ঞাসা করব না ইনশাল্লাহ। রাতের পরীক্ষা চলছে 3-4 দিন গ্যাপ দিয়ে। এদিকে নজরাত যেন ধৈর্যহারা হয়ে পড়েছে। আশেপাশের মানুষ থেকে শুরু করে বান্ধবীরা পর্যন্ত এসব নিয়ে কথা বলছে। তার এসব সহ্য হচ্ছে না একদম। তাছাড়া বিয়ের কতগুলো মাস পেরিয়ে গেল,
এখন পর্যন্ত বিয়ে করা স্বামীকে নিজের করে পাওয়া হলো না তার। মাঝে মাঝে মনে হয় সুখের দিন আসার আগেই সে হয়তো মরে যাবে। মৃত্যুর কথা ভাবলে এসব কিছু অর্থহীন মনে হয়। আবার যখন মৃত্যুর চিন্তা দূর সরে যায়, তখন আবার না পাওয়ার আফসোসে ঘিরে ধরে তাকে। ইদানিং জিদ ধরে রাদের সাথে ঠিকমতো কথা বলে না নজরাত। রাদের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো, অথচ নজরাতকে নিয়ে যাওয়ার কথা মুখেও আনে না। এদিকে বড় ছেলে মারা যাওয়ার পর শাশুড়ি মাও তেমন একটা কথা বলেন না তার সাথে। সব মিলিয়ে তার মধ্যে ভয় কাজ করে। ইদানিং কত বিয়ে ভেঙে যাচ্ছে, 6-7 বছর সংসার জীবনেও ডিভোর্স হচ্ছে। সেখানে তাদের সংসার তো শুরুই হলো না এখনো। এর মধ্যে কিছু হয় তাহলে নজরাতের পরিবার শেষ হয়ে যাবে। ব্যালকনির ফ্লোরে বসে আকাশের দিকে তাকিয়ে আনমনে সেসব কথাই ভাবছে নজরাত। রুমে ফোন বেজে চলেছে সে কখন থেকে। উঠে গিয়ে রিসিভ করতে একদম ইচ্ছা করছে না তার। কয়েকবার কল আসার পর রাফি ফোন নিয়ে এসে বলল, কিরে, বয়রা হয়ে গেছিস নাকি? কল আসতেছে কখন থেকে, শুনতে পাস না? নজরাত ফোন হাতে নিয়ে দেখলো রাত কল করেছে, কিন্তু নজরাত আর কল ব্যাক করলো না। ইচ্ছে করছে না তার কথা বলতে। মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। রাতের বেলা রাত আসে নজরাতের বাসায়। তরিকা বেগম নুডলস আর ডিম আর ময়দার মিশ্রণে চমৎকার একটা নাস্তা রেসিপি তৈরি করে দেন। নাস্তা করে নজরাতের সাথে একান্তে কথা বলতে নজরাতের রুমের ব্যালকনিতে যায় তারা। নজরাত চুপচাপ বসে থাকলে রাত জিজ্ঞাসা করে, ইদানিং তোমাকে কেমন মন মরা হয়ে থাকতে দেখে কি হয়েছে তোমার? আমার সাথে ঠিকমতো কথাও বলো না। তোমার সমস্যাগুলো আমাকে না বললে আমি বুঝবো কিভাবে, বলো তো? নজরাত ধরা গলায় বলল, সব কিছু বলতে হয় না, বুঝে নিতে হয়। আচ্ছা, আমি বুঝতে পারছি না সেহেতু বলো আমাকে। নজরাত চুপ করে থাকে। চোখের কোণ পানিতে ভিজে গেছে। বাহিরের আবছা আলোয় সেটা বোঝা যাচ্ছে না। রাত এবার বলল, তুমি যখন বলবেই না তখন আমার বসে থাকার কোনো মানে হয় না। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। তারপর উঠে চলে যেতে নিলে নজরাত রাতকে ঝাপটে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। রাত বিচলিত হয়ে বলে, আরে কান্না করছো কেন? কি হয়েছে বলবে তো? নজরাত কান্না মিশ্রিত গলায় বলে, আমাকে আপনার করে নিন, আমি আর এইভাবে থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। রাত নরম গলায় বলল, আমি কি তোমাকে ছেড়ে ভালো আছি? কোনো কারণ ছাড়া বিয়ের পর বউকে এভাবে বাপের বাড়ি ফেলে রাখতে কোনো ছেলেই নিশ্চয়ই চাইবে না। পরীক্ষা চলাকালীন সময় থেকে শুরু করে আজকে 2 দিন একটা চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছি, যেন তোমাকে ভালো রাখতে পারি। যদিও ভালো রাখা সম্পূর্ণই আল্লাহ তাআলার হাতে, তবু আমাদেরকে বসে না থেকে চেষ্টা করার কথা বলা হয়েছে। তার উপর তোমার মোহরানা এখনও পরিশোধ করতে পারছি না আমি। ইদানিং নিজেকে খুব ব্যর্থ মনে হয়। নজরাত ভাঙা গলায় বলল, তোমার মোহরানা দিতে হবে না, মোহরানা মাফ করে দিচ্ছি আমি। তবু আমি তোমার কাছে থাকতে চাই। আশেপাশের মানুষ খারাপ মন্তব্য করে, যেগুলো আমার একদম সহ্য হয় না। মন খারাপ হয়, ভীষণ কান্না আসে। এখন সব কিছু ছেড়ে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে, যেখানে কোনো দুঃখ কষ্ট আমাকে ছুতে পারবে না। তাছাড়া বিয়ের পর থেকে সারাক্ষণ আপনার কথা মনে পড়ে। আপনার সাথে একান্তে সময় কাটাতে ইচ্ছে করে। আপনার প্রতি মাথা রেখে রাত পার করতে ইচ্ছে করে। রাত ক্ষীণ একটু হেসে বলল, ওই দিন রাতে তোমার সাথে কথা বলতে পারিনি বলে সারা রাত ছটফট করে ঘুমাতে পারিনি। কেন জানো? কারণ তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার সাথে কথা বলতে না পারলে কেমন যেন অস্থির লাগে। আশেপাশে সব কিছুর মূল্য থাকে না আমার কাছে। তখন শুধু মনে হয় তুমি আমার সব কিছু। শরীর তখন কেমন যেন খারাপ লাগে, মনে হয় তোমাকে পেলেই ভালো হয়ে যাবে। আমি হয়তো বোঝাতে পারছি না তোমাকে, ভাববো ভালোবাসি আমার বউটাকে। তাহলে আজকে এখানে আমার সাথে থেকে যান প্লিজ। আজকে আপনি চলে গেলে আমি নিজেকে একদম সামলাতে পারবো না। আমি থাকলে যে কিছু একটা ঘটে যাবে ম্যাডাম, তখন এই দায় কে নিবে বলেন? নজরাত লজ্জায় রাঙ্গা হয়ে বলল, আমি তার জন্য প্রস্তুত। আমি চাই আজ ভিন্ন কিছু ঘটুক। ভিন্ন ভালো লাগায় ভেসে যেতে চাই আপনার হাত ধরে। নিয়ে যাবেন আমাকে? ভেবে বলছো তো? পরে আবার আমাকে দোষ দিবে না তো? হুম, একদম না। রাত 11:35 দরজায় নক করে রাফি আর বলে, এই আপু, খাবার খেতে আয়। আম্মু খাবার বেড়ে বসে আছেন সেই কখন থেকে। তোরা না আসা পর্যন্ত আমাকেও খেতে দিচ্ছে না। এদিকে খিদায় আমার পেটে ডাকাডাকি শুরু করে দিয়েছে।
নজরাত আর রাত হাসি দিয়ে একজন আরেকজনকে ছেড়ে দাঁড়ায়। তারপর নজরাত গিয়ে দরজা খোলে। রাফি 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আজকে এখনো জেগে আছে বলে তার চেহারা বাংলার পাঁচের মতো দেখা যাচ্ছে। খাবার টেবিলে সবাই খেতে বসলো। রাফি রাতকে বলল, আপনার বউ একটা শেখ হাসিনা, সেটা জানেন আপনি? রাফির কথায় নজরাত ভীষণ খেয়ে বলল, তুই একটা পলক, বুঝলি? বেদ্যপ ছেলে কোথাকার। রাত ভাই বোনের খুনসুটি দেখে রাফিকে বলল, কেন, তোমার বোন কি করেছে বলো তো? ভাইয়া, আপনার বউ আমাদের বাসায় যে রাজত্ব করে, মনে হয় যেন বাসাটা একা ওর। যেমন শেখ হাসিনা মনে করতেন দেশটা ওনার বাপের, সেজন্যই বলেছি। রাফির কথায় খুব হাসে রাত। এদিকে নজরাত তার ভাইকে ইচ্ছা মতো বকা দেয়। খাবার খাওয়া শেষে রুমে এসে রাত নজরাতকে পিঞ্চ মেরে বলল, শেষে কিনা আমার বউ একটা শেখ হাসিনা। নজরাত খুব রেগে যায় এ কথা বললে। রেগে ব্যালকনিতে চলে যেতে নিলে রাত পিছন থেকে জড়িয়ে ধরে যেতে দেয় না। তারপর একপাশে চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে দেয়। আকস্মিক এমন উষ্ণ ছোঁয়ায় কেঁপে ওঠে নজরাত। তারপর শান্ত হয়ে স্বামীর প্রশস্ত বুকে মুখ লুকায়। 2 হাতে গাল আলতো হাতে উপরে তুলে রাত। নজরাত লজ্জাবতী পাতার মতো নিয়ে যায়, কিছুতেই তাকিয়ে থাকতে পারে না। রাত মুচকি হেসে তার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে দখল করে নেয়। তারপর দুজন দুজনের স্পর্শে হারিয়ে যায় বহুদূর। 1 সপ্তাহ পর পরিবারকে নিয়ে এসে নজরাতকে নিজের বাসায় নিয়ে যায় রাত। এক বন্ধুর থেকে টাকা ধার করে নজরাতের মোহরানার টাকা পরিশোধ করে, কিন্তু নজরাতকে বলে না। আপাতত ছোট একটা কোম্পানিতে চাকরি নিয়ে সরকারির জন্য চেষ্টা করে যাচ্ছে রাত। শুরু হয় তাদের নতুন সংসার জীবন। নজরাত সবার সাথে মিলেমিশে থাকতে আপ্রাণ চেষ্টা করে চলে। শ্বশুরবাড়িতে মেয়েদের এই এক যুদ্ধ বলা চলে। যদিও ভাগ্যগুণে নজরাত তার শ্বশুরবাড়ির লোকজন ভালো পেয়েছে। তারাও মিলেমিশে কাজে সবকিছুতেই সাহায্য করে তাকে। চৈতির সাথেও খুব সুন্দর মিলেমিশে থাকে নজরাত। তাছাড়া চৈতির কখন কি প্রয়োজন সবকিছুর খেয়াল রাখে। চৈতির জন্য ভীষণ মায়া হয় মেয়েটার। মাঝে মাঝে চৈতির জায়গায় নিজেকে ভাবলে কষ্টে চোখে পানি চলে আসে। স্বামী ছাড়া একটা নারী কতটা অসহায় তা চৈতিকে দেখে বুঝতে পারে নজরাত। তাই সবসময় চেষ্টা করে চৈতিকে একটু ভালো রাখার। 1 বছর পর চৈতির বাবা মা এতদিনে তাকে মেনে নিয়ে তাদের সাথে নিয়ে যেতে চাইলে লিপি বেগম দিতে অমত করলে ফারুক সাহেব বুঝিয়ে বলেন, তুমি যতই আদর যত্ন করো না কেন, এই সময় তো পার করে এসেছো। জানোই তো মেয়েরা এই সময় মায়ের কাছে থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। এখন তুমি যেতে না দিলে মেয়েটার মন খারাপ হবে। তাই তুমি আর অমত করো না, যেতে দাও। লিপি বেগম হয়তো বুঝতে পারলেন তাই যেতে দিলেন। তবুও তার দুশ্চিন্তা হয়, যদি চৈতির বাবা মা তাকে দ্বিতীয় বিয়ে দিতে চান তাহলে তার নাতনির যে অবহেলা হবে। আর এটা লিপি বেগম একদম মানতে পারবেন না। এমনিতেই মেয়েটার বাবা নেই, এখন যদি মাকেও হারায় তাহলে মেয়েটা যে পুরোপুরি অনাথ হয়ে যাবে। তাই তিনি ভয় পান চৈতিকে বাপের বাড়ি যেতে দিতে। একদিন নজরাত চৈতির মেয়ে তাইবাকে নিয়ে আদর করছে, আর তাইবা ছোট্ট ঠোঁট প্রসারিত করে হাসছে। রাত তাইবার গাল ছুঁয়ে দিয়ে বলে, আমাদেরও এমন একটা ছোট্ট মেয়ে বাবু চাই। নজরাত মুচকি হাসি দিয়ে বলে, আমারও খুব ইচ্ছা তাই এবার মতোই একটা ফুটফুটে মেয়ে বাবুর। 1 মাস হলো নজরাত জানতে পারে সে প্রেগনেন্ট। তাই রাত চিন্তিত হয়ে বলল, আচ্ছা, এই শরীরে তুমি পরীক্ষাগুলো দিতে পারবে? 3 মাস তো ফুল রেস্টে থাকতে হয়। পারবো ইনশাল্লাহ। পড়াশোনাটা আমি শেষ করতে চাই, প্লিজ আপনি নিষেধ করবেন না। আমি কি একবারও নিষেধ করেছি? এখন তোমার শরীরের কথা ভেবে বলেছি। নজরাতের এবার 3য় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাই রাত তাকে তার মায়ের কাছে নিয়ে আসে। যতই হোক শ্বশুরবাড়িতে টুকটাক কাজ না করে বসে থাকা যায় না, এতে নিজের কাছেই খারাপ লাগে। তাছাড়া নজরাতের এখন রেস্টে থাকা উচিত। সবকিছু মিলিয়ে রাত নজরাতকে তার মায়ের কাছে নিয়ে আসে। তাছাড়া রাত অফিস শেষ করে রাতে তার বউয়ের কাছে চলে আসে। নজরাতকে ছেড়ে তার একদম ঘুম আসে না। মাঝে মাঝে সন্ধ্যায় নাস্তা সহ বিভিন্ন বাজার করে নিয়ে আসে শাশুড়ি মায়ের বাসায়। এগুলো তাকে ফারুক সাহেব শিখিয়ে দিয়েছেন। তরিকা বেগম মহিলা মানুষ হয়ে বাহির ঘর দুটোই সামলাতে হয়। তাই ছেলেকে বলেছেন সে যেন কখনো খালি হাতে ও বাসায় না যায়। বাবার কথায় তার উপর শ্রদ্ধায় বুক আনন্দে ভরে যায় রাদের। তাদের বাবা সবসময় চেষ্টা করেছেন ভালো শিক্ষা দেওয়ার, এবং তারাও মেনে চলেছে বরাবর। কথায় আছে, মা যেমন হয় মেয়ে তার তেমন স্বভাব চরিত্র পায়, এবং বাবা যেমন হয় ছেলে তার মতো হয়। যদিও সবাই হয় না, তবুও বেশিরভাগ হয়। রাত সন্ধ্যাবেলা পিৎজা নিয়ে আসে সবার জন্য, আর নজরাতের জন্য কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়ে আসে। কিন্তু নজরাত পিৎজা খেতে চাইলে রাত না করে। এই সময়ে ফাস্টফুড খাওয়া একদম নিষেধ করেছেন ডাক্তার।
নজরাত খেতে পারবে না বলে রাতও পিৎজা খেলো না। বাদাম নজরাতকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও কিছু খাচ্ছে। নজরাতের মন খারাপ পিৎজা খেতে দেয়নি বলে, তাই তাকে হাসানোর জন্য রাত কিস করতে গেলে নজরাত মাথা কাত করে সরে গেলে রাত হেসে বলল, কিস মিস? মানে? এই যে তুমি কিস করতে দিলে না, তাই মিস। নজরাত হেসে নিজেই তাকে কিস করে। তখন রাত নজরাতের সামনে কিসমিস ধরে বলে, কিসমিস খাও। নজরাত খেয়ে রাতের বুকে নিজেকে লেপ্টে রাখে আর তাদের বেবিদের নিয়ে বিভিন্ন প্ল্যান করে। সমাপ্ত।